অলরেডি। ওকে। আর প্রফেসর বদিউজ্জামান স্যার এখানে থাকার জন্য কনসেন্ট দিয়েছেন, কিন্তু স্যার একটু বাইরে আছেন, সম্ভবত কোনো এক ফাঁকে জয়েন করবেন, এই আর কি। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের আয়োজনে। বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা আলোচনা করছেন মোহাম্মদ মিজানুর রহমান হালাদার, আমাদের খুব কাছের, আমাদের খুব মানে কালকে ওনার একটা মেইল আমি পরে খুব আমিও নিজে ইমোশনাল হয়েছি যে ওনার প্রিয় ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জি, আলোচনা করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান হালাদার, জয়েন্ট ডিরেক্টর, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং আজকের প্রোগ্রাম যিনি কোঅর্ডিনেট করছেন ডক্টর মুজাহিদ, এবং আমার বলতে গেলে একটু নস্টালজিক অবস্থায় লেগে যাচ্ছে আর কি। দীর্ঘদিনের পুরাতন ক্যাম্পাসের লোকজনের সাথে আজকে কথা হচ্ছে আর কি, খুব ভালোই লাগতেছে আর কি। এবং শিক্ষার্থীদের যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। আমরা যে বিষয়টা আমাদের প্রোগ্রামটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। প্রথমে আমরা চাচ্ছি যে পরিসংখ্যান ব্যবস্থা সম্পর্কে আমাদের কিছু আলোচনা থাকবে। দ্বিতীয় অংশে থাকবে মূলত আমাদের যে ওয়েবসাইট যেটা আছে, বিবিএস এর যে ওয়েবসাইট আছে, এখানে যে প্রকাশনাগুলো আমাদের আছে আর কি, এখান থেকে ডাটাগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি আর কি, মাইক্রো ডাটা এবং বা সেকেন্ডারি সোর্সের ডাটা এবং মেটা ডাটা আমরা কিভাবে পেতে পারি তা নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে। আমি চেষ্টা করবো আমাদের কিছু আউটলাইন এখানে দেওয়ার জন্য। ডিটেল আলোচনা তো আসলে অনেক সময় লাগার বিষয়, আর প্রেজেন্টেশনটাও যেহেতু আমরা মেল করে দেবো আর কি আপনাদেরকে, ওখান থেকে আপনারা ডিটেলস দেখতেই পারবেন। আমি মূলত হাইলাইটস গুলাই এখানে যাবো আর কি। তারপর 3 নম্বরে আমাদের একটা কোশ্চেন আনসার সেশন থাকতে পারে আর কি। আর আমার একটা সমস্যা যেটা হলো যে আমি খুব দ্রুত কথা বলি আর কি। আপনারা যদি মনে করেন যে আসলে কোনো জায়গাতে আপনারা শুনতে পাচ্ছেন না বা খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটু স্টপ করাই দেবেন যে স্যার এটা একটু, বা ভাই একটু কমাই আসতে বলেন, এটার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। তো পরিসংখ্যান ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠাতা মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টা প্রতিষ্ঠানকে উনি সংযুক্ত করে আমাদের ডিপার্টমেন্টটাকে প্রতিষ্ঠা করেছেন, যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদমশুমারি কমিশন এবং কৃষি শুমারি কমিশন এবং আমাদের পরিসংখ্যান ব্যুরো কৃষি মন্ত্রণালয়ের অধীন। এই 4টা প্রতিষ্ঠানকে একীভূত করে মূলত 1974 সালের 26 আগস্ট এই সংস্থাকে আমাদের পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। এবং আমরা রিসেন্টলি যেটা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে, যেহেতু আগস্ট মাস শোকের মাস, এই জন্য আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রথমবারের মতো বছর আমরা শুরু করেছি 27শে ফেব্রুয়ারি। এবং আপনাদের জন্য ভালো লাগবে এই কারণে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান দিবস প্রতিষ্ঠার জন্য এর মূলত প্রধান যেটা উপস্থাপক হিসাবে আমি কাজ করেছি, এবং ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত বর্তমানে এবছর হয়েছে এবং আগামী দিনগুলোতে হবে, এবং জাতির মাঝে পরিসংখ্যান ব্যবস্থাও একটা নতুন আঙ্গিকে আমাদেরকে ছড়ায় যাবে। এবং আমাদের পরিসংখ্যান ব্যুরোর আমাদের কেন্দ্রীয় ভবন 2.24 একর জমির উপর একটা নির্মিত ভবনটা, এবং বাংলাদেশের একটা সুদৃশ্য ভবন মাননীয় প্রধানমন্ত্রী 1999 সালে অক্টোবর মাসের 25 তারিখে এটা উদ্বোধন করেন। আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠাতা দেখেন এখানে আমাদের আমরা প্রতিষ্ঠার কথা বললাম, বলার পরে আমাদের স্ট্যাটিস্টিক্স ডিভিশন যেটা আছে 75 সালে এখানে 3 জুলাই আমাদের একটা মন্ত্রণালয়ের বিজন ভাই আপনাকে সরি মাঝে মাঝে শোনা যাচ্ছে না। জি, হ্যালো হ্যালো মিজন ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এটা পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং 2002 মিজন ভাই সরি, ভিত্তি করে আপনাকে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটা লাইন কল ঢুকেছিল সেই জন্য হয়তো। তো পরিসংখ্যান আইনের রূপে 30 সেকেন্ড আগ থেকে বলুন একটু প্লিজ। অর্গানাইজেশন গুলো কিভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই যে কার্যক্রম থেকে কিভাবে বেনিফিটেড হবে, মূলত পরিসংখ্যান যে আইন আছে, আইনের বলেই মূলত আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে তারা বাংলাদেশের এই পরিসংখ্যান ব্যুরোর
এনওসি দিয়ে তারা আলাদাভাবে জরিপ করতে পারবে, কিন্তু বাকি যে তথ্যগুলো আছে দাপ্তরিক সংস্থা হিসাবে আমাদের পরিসংখ্যানিক সংস্থা হিসেবে আমাদের তথ্য ব্যবহার করতে অন্যান্য সব ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান এখানে বাধ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অন্যতম একটা অগ্রগতি হলো যেটা জাতীয় পর্যায়ে এনএসডিএস, আমরা জাতীয় পরিসংখ্যান উন্নয়ন জাতীয় কৌশলপত্র, পৃথিবীর অল্প কয়েকটা দেশে মাত্র তাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্ট্র্যাটেজি নির্ণয় করতে পারছে। আমাদের সৌভাগ্য যে আমরা 28 অক্টোবর 2013 সালে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আমাদের জাতীয় পরিসংখ্যান কৌশলপত্র বা এনএসডিএস আমরা এখানে তৈরি করতে পেরেছি, যেটা পৃথিবীর অনেক দেশে করতে পারেনি। এই জায়গাতে কি কি বিষয়টা ছিল, মূলত আমাদের প্রধান কোর স্ট্যাটিস্টিক্স কি হবে, পেশাদারিত্ব বা দক্ষ মানব সম্পদ আমরা কিভাবে করতে পারবো, লোকাল লেভেলে কিভাবে আমরা পরিসংখ্যান ব্যবস্থা সংগ্রহ বিশ্লেষণ প্রকাশ করবো এবং সকল ক্ষেত্রে দাপ্তরিক পরিসংখ্যান কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে জাতীয় কৌশলপত্র আমাদের এই এনএসডিএস এ তৈরি করা হয়েছিল আর কি। এ পর্যায়ে যদি আমরা বলি যে বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ভিশনটা কি হবে, হ্যাঁ, এখানে আমাদের কয়েকটা 3টা বিষয় আমাদেরকে মূল অংশটুকু আমাদের এখানে থাকে। একটা সময়ানুযায়ী অর্থাৎ টাইমলি এবং অথেন্টিক এবং ইউজার ফ্রেন্ডলি, এই 3টা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল মানে উন্নীত করা হলো আমাদের ভিশন। আর এই ভিশনটাকে যখন আমরা প্রিসাইজলি আমরা দাঁড় করাইলাম, তখন আমাদের মিশন হলো একটা সমন্বিত পেশাদার দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা আমাদের এখানে গড়ে তুলবো। আর যারা তথ্য ব্যবহারকারী আছে তারা যেন এই অন্তত বর্তমানের ভবিষ্যতের চাহিদা অনুযায়ী ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে ডাটা তারা পেতে পারে, এটা হলো আমাদের স্পেসিফিক মিশন। জাহাঙ্গীর ভাই, যদি আমি আমার ওই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অর্গানোগ্রামটা নিয়ে একটু 1 মিনিট আধা মিনিট কথা বলতাম। আচ্ছা, আপনি আগান ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। যে আমাদের ডিজি মহোদয় এখানে আমাদের আছেন, তারপরে উপমহাপরিচালক ডিডিজি মহোদয় আছেন, এবং এই কার্যক্রমটাকে আমাদের হেডকোয়ার্টারে আমাদের 8টা মানে উইং এর মাধ্যমে আমরা বেসিক্যালি প্রতিষ্ঠাতা করি। একটা হলো আমাদের সাপোর্ট সার্ভিস উইং যেটা, যেমন এখানে আমাদের এফএনএমআইএস উইংটা, এটা হলো মানে সাপোর্ট সার্ভিসের জন্য, অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য। আর বাকিগুলো আমাদের ফাংশনারি ডিপার্টমেন্ট, যেমন আমাদের সেন্সাস উইং, এগ্রিকালচার উইং, তারপরে ন্যাশনাল অ্যাকাউন্টিং কম্পিউটার উইং এবং আমাদের ডেমোগ্রাফি, এবং একটা ট্রেনিং ইনস্টিটিউট আমাদের বিভাগ হেডকোয়ার্টারে থাকবে। এরপরে আমাদের এই উইং এর পরেই প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয় আছে। আমাদের প্রত্যেকটা বিভাগীয় কার্যালয় আছে, জেলায় আমাদের জেলা কার্যালয় আছে, এবং উপজেলায় আমাদের উপজেলা কার্যালয় আছে, এবং যেখানে মেট্রো থানা আছে, মেট্রোপলিটন থানা আছে, সেখানে আমাদের থানা পরিসংখ্যান কার্যালয় আছে। আমাদের বর্তমান পদ সংখ্যা হলো 4336টি। আর যদিও এর মধ্যে 1000 খানেক পদ আমাদের এই মুহূর্তে ফাঁকা আছে আর কি। অর্গানোগ্রামের পরে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কার্যভিত্তিক কিছু আমাদের সেল আছে, অর্থাৎ আমাদের প্রয়োজন ভিত্তিক যেহেতু আমাদের দেখি যে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে আমাদের নতুন ফাংশনাল উইং বা সেল দরকার হয়। প্ল্যানিং একটা ডেভেলপমেন্ট সেল আছে, এইচডিজি বিষয়ক আমাদের একটা সেল আছে, এবং আমরা পরিবেশ জলবায়ু পরিবর্তন দুর্যোগ পরিসংখ্যান সেল আমাদের আলাদা সেল আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এবং রিসেন্টলি আমরা জেন্ডার স্ট্যাটিস্টিক্স সেল নামে আলাদা একটা সেল আমরা তৈরি করেছি। আমরা যে উইং গুলো বললাম, এই উইং গুলোর আবার আলাদা একটা বর্ণনা। সেন্সাস উইং এর কাজ হলো বেসিক্যালি বিভিন্ন সেন্সাস করা। আমরা 3টা সেন্সাস মূলত করি: জনশুমারি, অর্থনৈতিক শুমারি, কৃষি শুমারি, এবং বিভিন্ন সময় আমাদের অ্যাডাল্ট ভিত্তিক আমাদের শুমারি হয়, যেমন আমরা বস্তি শুমারি আমরা করেছিলাম। তো এছাড়াও যে সেন্সাস উইং এর কাজ হলো যত ধরনের সার্ভে হবে সব সার্ভে গুলোর জন্য বেসিক্যালি যে পলিসি বা স্যাম্পল ডিজাইন গুলো কি হবে, এই সেন্সাস উইং থেকে মূলত আমাদের এই সমস্ত বিষয়গুলো দেখভাল করা হয়। ওভারঅল যত সার্ভে হবে, সেন্সাস হবে, সবকিছু সেন্সাস উইং থেকে কনসার্ন নিয়ে আমাদের বেসিক্যালি কাজটা আমাদের করা হয়। এরপর এগ্রিকালচার উইং এর কাজ হলো এগ্রিকালচার সেন্সাস পরিচালনা করা, প্লাস আমাদের 6টা মেজর ক্রপস এবং 120টার মতো আমাদের মাইনর ক্রপস আছে। আর 120টা মাইনর ক্রপসকে যখন আমরা সেগমেন্টেড করি, তখন আমাদের প্রায় 140টার মতো আমাদের ক্রপস বা 150টার মতো ক্রপস আমাদের মাইনর ক্রপস আছে। এই তথ্য আমরা সংগ্রহ করি। এছাড়াও এগ্রিকালচারিং এর এই যে সেচ স্ট্যাটিস্টিক বলি, কৃষি মজুরি বলি, মূল্য উৎপাদন প্রয়োগ এবং কৃষি পরিসংখ্যান যেটা আছে, যাবতীয় কৃষি পরিসংখ্যান সংক্রান্ত তথ্য আমাদের এগ্রিকালচার উইং এ কাজ করে। ডেমোগ্রাফি উইং এর কাজের মূলত মা, শিশু এবং স্বাস্থ্য সম্পৃক্ত যত তথ্য আছে
এই হেলথ রিলেটেড যত স্ট্যাটিস্টিক্স আছে, ডেমোগ্রাফিক যত ডাটাগুলো আছে, মূলত আমরা ডেমোগ্রাফি থেকে সম্পন্ন করি। এই জায়গাতে মূলত আমাদের দুইটা সার্ভে, আমাদের মূলত বড় সার্ভে হয়, যেগুলো আমরা বিস্তারিত পরে বলবো। একটা মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, আর একটা স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম আমাদের এখান থেকে এই উইং থেকে মূলত করা হয়। ইন্ডাস্ট্রি উইং এর কাজ হলো মূলত যত ইন্ডাস্ট্রিয়াল সার্ভে যতগুলো হয়, বিশেষ করে আমাদের চাইল্ড লেবার বলি, লেবার ফোর্স বলি, অথবা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ অকুপেশন, অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি, এই যে জিনিসগুলো আমাদের মূলত ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং থেকে বেসিক্যালি করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিং এর কাজ হলো মূলত এটা একটা বড় কাজ, এটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আমরা যে জাতীয় আয় বা জিডিপি আমরা ঘোষণা করি, আমাদের যে জিডিপির যত তথ্য আমাদের হয়, এবং পার ক্যাপিটা ইনকাম বলি, পভার্টি বলি, সমস্ত তথ্যগুলো মূলত আমাদের ন্যাশনাল অ্যাকাউন্টিং থেকে প্রোভাইড করা হয়। এবং এটা দারুণ একটা কাজ। এবং ন্যাশনাল অ্যাকাউন্টিং এর জন্য যদি আমরা কখনো কোনো সুযোগ হয়, আমার যারা ইকোনমিক্স এর ওখানেও আমাদের সুজাহাঙ্গীর ভাই আলাদা ডিপার্টমেন্টে আছে, আমি বলবো কখনো ন্যাশনাল অ্যাকাউন্টিং এর উপরে আলাদা করে আমাদের একটা প্রেজেন্টেশন বা আমাদের একটা আলোচনা অনুষ্ঠান হতে পারে। এটা একটু বড় একটা কাজ এবং ভাইটাল একটা কাজ। এখানে ন্যাশনাল অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, কিন্তু এখানে বড় ধরনের কাজ হয়। এবং কম্পিউটারিং এর কাজ হলো বেসিক্যালি এই যে ডাটাগুলো আমরা কালেক্ট করি, সেই ডাটাগুলো প্রিজার্ভ করা, এবং ডাটাগুলোর জন্য যে আমাদের টেকনোলজি গুলো আমাদের দরকার, এই দুটো ডেমো আছে। এখানে আমাদের এটা বিবিএস মিউজিয়ামে আছে। যত ডাটা আমরা আগে করেছিলাম, সমস্ত তথ্যগুলো মূলত আমাদের এই জায়গাতে আমাদের প্রিজার্ভেশন আছে। আমার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? এখন ঠিক আছেন? এখন ঠিক আছেন? জি, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি মিজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না আমরা। ওনার কানেকশনটা একটু প্রবলেম করতেছে মনে হয়, উনি তো ডিসকানেক্ট হয়ে গেল। না না, আসছেন আসছেন। আসছেন? জি জি। মুজাহিদ ভাই, ওই যে বদরুজ্জামান স্যার ফোন করে বলতেছিল স্যার কানেক্টেড হতে পারছিল না আর কি। স্যারের এটা হচ্ছে মানে প্রথম মানে ডায়ালগ আর কি। স্যার কি? আচ্ছা, আমি দেখতেছি স্যারকে, আমি দেখতেছি। জি, আপনি কথা বলেন প্লিজ। আচ্ছা, স্যার ব্যস্ত, বলো যে তুমি একটু চালাই নাও আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাপোর্ট সার্ভিসের কথা বললাম। আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, এটা নিয়ে আমি বেশিক্ষণ আলোচনা করতে চাই না, কারণ যেহেতু আমাদের মূল অংশটুকু এটা না। আমাদের মূল আলোচনার আজকে যেটা, এটা আসলে বেসিক্যালি অন্য জায়গাতে আমরা যেতে যাচ্ছি। আমার কি স্ক্রিন শেয়ারিংটা আছে? আছে আছে। ওকে, থ্যাংক ইউ। বিবিএস এর মৌলিক কার্যক্রমগুলো আমরা যে আলোচনা করেছি আর কি, এটাই আবার বলি যে আমাদের মৌলিক কার্যক্রমগুলো বা কোর কাজগুলো আমাদের সুমারি করা। আর বেসিক্যালি আমাদের জনশুমারিটা আমাদের মূল অংশ থাকে, তারপর কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি। এই শুমারিগুলো আমাদের বেসিক্যালি আমাদের কোর কার্যক্রম, এবং আমাদের জরিপগুলো আমরা করি। এখন বিবিএস এর যে জরিপগুলো হয়, জরিপগুলো সম্পর্কে আমাদের সাধারণত জনগণেরই আলোচনায় থাকে না। আমাদেরও একটা ব্যর্থতা যে বিভাগকে আমরা জনসাধারণে আমরা আসলে আমাদের বিভাগকে পরিচিত করতে পারি না। আসলে জনগণের সাথে তো আমাদের ডাইরেক্ট ইন্টারাকশন খুব কম, কিন্তু ডাটা প্রোভাইডার হিসেবে যে আমাদের বড় ভূমিকা আছে, এটা আসলে আমরা কাউকে বুঝাইতে পারি না। আমাদের প্রচারণা অনেক কম। তো বললাম যে আমরা যে হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভেটা হলো আমাদের বেসিক্যালি একটা কোর্স সার্ভে থাকে, লেবার ফোর্স আমাদের থাকে, এবং আমরা কত বছর পর পর আমরা এটা করি, এটা আমাদের প্রেজেন্টেশন আছে যে 3 বছর পর পর আমাদের এটা করার আমরা একটা চিন্তা আমাদের আছে। যদিও আমরা ইতিপূর্বে আমরা 5 বছর পর পর আমরা এটা করতাম, যে 2000 সাল, 2005 সাল, 10 সাল, 2015 সাল এবং 2020 সালে আমাদের এই হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভেটা করার কথা। তো গত বছর 20 সালে আমরা করতে পারি নাই, করোনার কারণে করতে পারি নাই। এটা এখন আমাদের রিসেন্টলি এই সপ্তাহে আমরা যেটা করেছি, আমরা একটা রেপিড সার্ভের মাধ্যমে আমরা প্রিলিমিনারি একটা রিপোর্ট আমরা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার দিতে যাচ্ছি, যে বাংলাদেশের পভার্টি রেটটা কমছে, কি পরিমাণ বাড়ছে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের করোনার ইফেক্ট করছে। এটার জন্য আমাদের একটা রেপিড অ্যাসেসমেন্ট সার্ভে আমাদের এই পভার্টির উপর হয়েছে। এবং আমরা এই যে হেজের মূল কাজটা আমাদের বেসিক্যালি এবছর হবে এবং সেটা শেষ নাগাদ আমাদের চিন্তা ভাবনা আছে।
আমরা হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভেটা আমরা করবো। এটা রাউন্ড হওয়ার কথা ছিল 2000 সালে, কিন্তু এটা করোনার কারণে পিছিয়ে গেছে। লেবার ফোর্স সার্ভেটা বেসিক্যালি আমাদের কোয়ার্টারলি লেবার ফোর্স করার কথা বলা হলো, আমরা কোয়ার্টারলি লেবার ফোর্স করতে পারিনি। এটা 3 বছর মেয়াদী আমাদের হচ্ছে। এবছর আমাদের কোয়ার্টারলি লেবার ফোর্স সার্ভেটা হবে, এবং এর সাথে আমাদের নতুন কম্পোনেন্ট হচ্ছে যেটা চাইল্ড লেবারের উপরে আলাদা সার্ভেটা আমরা করবো। ইতিপূর্বেও করেছে, কিন্তু লেবার ফোর্সের সাথে মিলেই করেছি, কিন্তু এটা আলাদা সার্ভে হবে। আমরা সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর কাজগুলো করি, যেটা আমাদের ইন্ডাস্ট্রি যারা সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর আলাদা করে একটা সার্ভে করা হয়। এবং এগ্রিকালচার ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্ভে গুলো আমরা করে থাকি। এবং আমরা জানি যে আমাদের যে এগ্রিকালচার ক্রপ প্রোডাকশন গুলো, এখানে অনেকগুলো সার্ভে আমরা করি, যেখানে আমাদের 6টা মেজর গ্রুপস এর কথা আমরা বলেছি আমাদের কাজ আমাদের এখানে হয়, এবং আমাদের মাইনর গ্রুপস এর তথ্যগুলো আমরা বেসিক্যালি এই সার্ভে থেকে নিয়ে আসি। আমাদের আরেকটা ভাইটাল কাজ হলো, আপনারা জানেন যে প্রাইস এবং ওয়েজেস যেটা আছে এখান থেকে, অর্থাৎ আমরা যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কথা বলতেছি, বাংলাদেশের ইনফ্লেশন রেটের কথা বলতেছি, বেসিক্যালি এটা আমাদের এই যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর মাধ্যমে হয়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই কে আমরা কিভাবে করি, বাংলাদেশের নির্দিষ্ট মার্কেটগুলো থেকে, রুরাল আরবান বাস্কেট থেকে প্রায় 612টা পণ্যের আমাদের তথ্য সংগ্রহ করা হয়, এবং এই তথ্যের মাধ্যমে বাংলাদেশের প্রতি মাসেই আমাদের সিপিআই বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আমরা ঘোষণা করি। এবং এর সাথে আমাদের কৃষি মজুরিটাও আমাদের ত্রৈমাসিক ভিত্তিতে আমাদের কৃষি মজুরিটা প্রডিউস করা হয়। আরেকটা কোর্স সার্ভে আমাদের স্যাম্পল ভাইটাল সিস্টেম বা সার্ভে যেটা আমরা বলি, এটার মধ্যে আমাদের থাকে বাংলাদেশের যে সেন্সাস মধ্যবর্তী সময়ে যে কাজগুলো আমাদের হয়, এই সেন্সাস মধ্যবর্তী সময়ের কাজগুলো আমরা কিভাবে পাবো, তথ্যগুলো আমরা কিভাবে পাবো। অর্থাৎ আমাদের এখানে স্থূল জন্ম আর স্থূল মৃত্যু আর মাতৃ মৃত্যু আর ইনফ্যান্ট মর্টালিটি, চাইল্ড মর্টালিটি, এবং আমাদের যেটা আর্লি ম্যারেজ বলি, চাইল্ড ম্যারেজ বলি, এটা কোথেকে আমরা পাবো, এবং আমাদের পপুলেশনের যে ইন্টারিম যে একটা গ্রোথ রেট আছে সেটা আমরা কোথায় পাবো। বেসিক্যালি আমরা এটা পাই আমাদের স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমাদের আরেকটা সার্ভে রয়েছে আমাদের হাউস হোল্ড এবং হেলথ এবং ডেমোগ্রাফি সার্ভে। এটা এরপরে আমাদের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। আপনারা জানেন যে ইউনিসেফের সাথে আমরা বলতো এই প্রগতির পথে নামে এই প্রোগ্রামটা করে থাকি। এটা একটা দারুণ কাজ, সারা বিশ্বব্যাপী মাল্টিপল ক্লাস্টার ইন্ডিকেটর সার্ভেটা অনেক গুরুত্বপূর্ণ একটা সার্ভে হিসেবে কাজ করে, এবং বাংলাদেশ হলো এই মাল্টিপল ক্লাস্টার ইন্ডিকেটর সার্ভের ক্ষেত্রে রোল মডেল। সারা বিশ্বে বাংলাদেশ এই মাল্টিপল বা এমআইসিএস এর যে রিপোর্ট আছে, এই রিপোর্টটাকে হেজেড রিপোর্টের মতো ইন্টারন্যাশনালি খুব চমৎকার ভাবে আমাদের স্বীকৃতি দেয় আলাদাভাবে। তো এটা আমাদের কোর্স সার্ভিসের সাথে সাথে আমরা চাহিদা ভিত্তিক বিভিন্ন সার্ভে করে থাকি, যেমন ন্যাশনাল ওয়াশ এক্সপেন্ডিচার সার্ভে, অর্থাৎ ওয়াশের যেটা ওয়াশ মানে ওয়াটার এন্ড স্যানিটেশনের সাথে আমাদের যে এক্সপেন্ডিচার আছে, এটা আমাদের আমরা একটা কাজ করেছিলাম গত বছর, এই বছরই আমরা সিটিজেন সার্ভে আমরা করেছিলাম যে নাগরিকরা কি ধরনের সেবা পাচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে। পারসেপশন সার্ভে লাইভ ভিউটা আমরা করেছিলাম। এই যে মাইগ্রেশন যেটা হয় আমাদের ইন্টারন্যাশনাল বা লোকাল মাইগ্রেশন, যেটা কস্ট অফ মাইগ্রেশন আছে, বিদেশে যে আমাদের শ্রমিকরা যাচ্ছে, লোক যাচ্ছে, জনবল যাচ্ছে, তার কস্টটা কি পরিমাণ আছে, সেটা আমরা কস্ট অফ মাইগ্রেশন সার্ভে আমরা করেছিলাম। কিছুদিন আগে আমরা আরবান সোশিও ইকোনমিক সার্ভেও আমরা করেছিলাম, এবং সিটিজেন পারসেপশন সার্ভে করেছিলাম। আর একটা চমৎকার কাজ আমাদের ছিল, সেটা হলো ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এবং গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো। আর একটা জিনিস আমাদের অনেকেই চায় যে পভার্টি যে রেটটা আছে, এটা আমরা ম্যাপের মাধ্যমে কিভাবে পাবো। বাংলাদেশের পভার্টি আমাদের যেখানে হার্ডকোর পভার্টি এবং পভার্টি লাইনের মাধ্যমে অথবা পভার্টিতে কে কোন অবস্থান আছে, এটা আমাদের পভার্টি ম্যাপের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সমস্ত উপজেলাগুলোকে আমাকে দেখাইছি যে কোন উপজেলাতে পভার্টি আছে, কোন অংশটুকুতে বেশি পভার্টি, এবং থিমেটিক ম্যাপের মাধ্যমে একটা ম্যাপের মাধ্যমে দেখানো আছে পভার্টি ম্যাপ। এটাও দেখবেন যে 2005, 10, 2015, 15টা 2016 সালে আমাদের পভার্টি ম্যাপটা আমাদের পাবলিশ হয়েছে। দারুণ কাজ। বিবিএস এর সাথে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, দেশীয় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের এখানে স্টেক হোল্ডারের সাথে আমাদের সমন্বয় হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের নানান কাজ আমরা করে থাকি, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে ডিইডি আমরা আছে, বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে ডাটা শেয়ারিং আছে, এর সাথে আমাদের এসডিজি ট্র্যাকার যেটা আছে, এসডিজি যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো আমরা এর সাথে করে থাকি। সিজিআইএস মূলত আমাদের জিআইএস ম্যাপস এর ক্ষেত্রে বর্তমানে হেল্প করতেছে। বিআইডিএস মূলত আমাদের যে তথ্যগুলো আমরা প্রডিউস করি, এটা নিয়ে মূলত আমাদের তারা গবেষণামূলক কাজ করে, বিভিন্ন জায়গাতে আমাদের সাজেশন তারা করে, এবং তাদের বিভিন্ন কাজও আমরা এখান থেকে করি। আইসিডিডিআরবির সাথে আমাদের সাথে হেলথের যে ডাটাগুলো আমরা প্রডিউস করি, সেটা আমাদের সাথে তাদের সাথে ওই আছে, এবং আইএসআরটি ঢাকা বিশ্ববিদ্যালয় আইএসআরটির সাথে আমাদের এখানে সাপোর্ট সার্ভিসেস গুলো আছে। তারা আমাদের স্যাম্পল ডিজাইন, স্যাম্পল সাইজ এবং স্যাম্পলিং বিষয়ে আমাদের এখানে আমাদের নলেজ শেয়ারিংটা বা নলেজ ট্রান্সফারটা তাদের সাথে আমাদের হয়।
ব্যান্ডউইথের সাথে আছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়। আর ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তো আমাদের এমওইউ আছে, যার মাধ্যমে তাদের সাথে আমরা কাজ করে থাকি। এসডিজির ক্ষেত্রে আমরা যে জিনিসটা আমরা দেখি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এসডিজি একটা বড় ধরনের ভূমিকা পালন করে, এবং এই পালন করে এভাবে যে আমাদের যে দেখবেন যে 231টা সূচক মূলত আমাদের এসডিজি তে আমাদের আছে, তার মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 105টা ডাটা আমরা প্রোভাইড করে থাকি। আমাদের যে মন্ত্রণালয় আছে, এসআইডি ডিভিশন আছে, তারা এখান থেকে 4টা করে, অর্থাৎ 231টার মধ্যে আমরা 109টাই করে থাকি। এবং আপনারা জানেন যে 231টার মধ্যে এখনো প্রায় 40টার মতো আমাদের টায়ার 3 যে অংশটুকু আছে তার এখনো ডিটেল এরিয়া গুলাতে এখনো গ্রে এরিয়াতে আছে, এগুলো এখনো নির্দিষ্ট করে সব দেশের জন্য করা হয়নি। স্বাভাবিকভাবে যে মোস্ট অফ দা এসডিজি ডাটা বা ডাটা সোর্সেস গুলো মূলত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করে থাকে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বা পরিসংখ্যান বা পরিসংখ্যান ব্যবস্থাকে বাংলাদেশের কিভাবে চলবে এটা নিয়ে মূলত যুগ্ম সচিব বা তত্ত্বাবধায়ক কর্মকর্তার সমন্বয়ে ন্যাশনাল পর্যায়ে আমাদের ন্যাশনাল ডাটা বা কোঅর্ডিনেশন কমিটি এনডিসিসি এখানে আমাদের গঠন করা হয়েছে গত বছর, এবং এসডিজির জন্য একটা ওয়ার্কিং কমিটিও মূলত আমাদের কাজ করে থাকে। তো এসডিজির ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টতা অনেক দারুণ সংশ্লিষ্টতা আছে, এবং এসডিজির সাথে বড় ধরনের কাজ আমরা করে থাকি, যেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। সাম্প্রতিক অর্জনের ক্ষেত্রে যেটা আমরা বললাম, ন্যাশনাল ডাটা কোঅর্ডিনেশন কমিটিটা গঠন করা হয়েছে। আমাদের পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিধিটা আমাদের অনেকদিন গ্যাপ ছিল, সেটা 2019 সালে করা হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স এন্ড রিসার্চ নামে 2020 সালে একটা প্রতিষ্ঠান আমাদের অর্গানোগ্রাম ঠিক হচ্ছে। এটা আমাদের মূলত ডাটা আমরা যেটা প্রডিউস করি সেটা আমরা একটা রিসার্চের সাথে আমরা এটা ট্যাগ করার জন্য আলাদা একটা ইনস্টিটিউট আমাদের প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা পরিসংখ্যান দিবস প্রথমবারের মতো আমরা শুরু করেছি, এটা প্রতি বছর এখন বাস্তবায়িত হবে। আমরা যে পাবলিকেশন গুলো করে থাকি সেক্ষেত্রে আমরা দেখা যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান বর্ষ, এগ্রিকালচার ইয়ার বুক, পরিসংখ্যান পকেট বুক এবং সিলেক্টেড স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ আমরা করে থাকি। আর ন্যাশনাল অ্যাকাউন্টিং এ যেটা বললাম জিডিপির জন্য জিডিপি ক্যালকুলেশন, জিডিপি ডেটা গুলো যেটা আছে এটা ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স ব্লু বুক নামে একটা বই আমরা প্রতি বছর করে থাকি। আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর বইটা বার্ষিকভাবে করি, এবং আমাদের পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বুলেটিন প্রতি মাসে হয়, রিলিজ হয়, এবং সিপিআই আইআর এবং ডব্লিউআর যেটা আছে অর্থাৎ ওয়েজেন্টের উপরে এটা মাসিক এবং ত্রৈমাসিক ভিত্তিতে আমাদের ডেটাগুলো করে থাকে। এছাড়া আমাদের যে প্রকাশনাগুলো, যে রিপোর্টগুলো আমি বললাম সার্ভেগুলো করি, সার্ভেগুলো প্রত্যেকটার একটা রিপোর্ট আমাদের প্রকাশিত হয়। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের সমস্ত প্রকাশনা অনলাইনে আমাদের পিডিএফ ফরম্যাটে আমাদের সমস্ত প্রকাশনাগুলো আমাদের এখানে করা আছে, প্রেজেন্ট করা আছে। অর্থাৎ আপনি প্রকাশনা সেক্টরে গেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমস্ত রিপোর্টগুলোকে আপনি পাবেন, এখান থেকে ডাউনলোড করে ফ্রি অফ কস্টে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি কারোর জন্য মাইক্রো ডাটা দরকার হয় তার জন্য আলাদা ব্যবস্থা আছে, সেটা নিয়ে আলাদা আপনাদেরকে আসতেছি যে মাইক্রো ডাটা আপনি কিভাবে পাবেন এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। এটা হলো আমাদের বিভিন্ন প্রকাশনার আমাদের অর্থাৎ কভার পেজ, বিভিন্ন কভার পেজ যেটা আছে আপনারা, আমি যদি প্রেজেন্টেশনটা দিয়ে দেবো আপনারা দেখবেন। অনেকে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের আর কয়েকটা স্ট্যাটিস্টিক্স, আমার মানে সময় হবে না এই বিষয়গুলো ডিটেল আলোচনায়। এখানে পভার্টির যে রেটটা দেখা যাচ্ছে যে এটা কমে যাচ্ছে আর কি। 19 সাল বা 2000 সাল নাগাদ এখানে তথ্যটা আছে। রিসেন্টলি 20 সালে তো আমাদের জানি যে করোনার প্রভাবের কারণে আমরা আলাদা সার্ভে করতে যাচ্ছি, রিপোর্টটা এখানে নাই। আপনারা দেখবেন যে গড় আয়ু আমাদের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। এখানে 1.32 হলো আমাদের এখন ন্যাশনাল গ্রোথ রেটটা আমাদের 1.32 আমাদের 2019 সালে, এবং আমাদের জিডিপির গ্রোথ রেটটা আমাদের দেখবেন যে একটা কিউমুলেটিভ রেট বলি বা আমরা দুইটা কারেন্ট প্রাইস এবং কনস্ট্যান্ট প্রাইস দুইটা রেটের ক্ষেত্রে আমাদের জিডিপি রেটটা আমরা এখানে দেখছি। যদিও আমরা জানি যে 2019 এবং 20 সালে আমাদের প্রভিশনাল রিপোর্টের ক্ষেত্রে 5.2 আমরা জিডিপি রেট আমাদের ঘোষিত হয়েছে, এবং পরবর্তী বছরগুলোতে ফাইনালে দেখা যাচ্ছে রেটটা আরো কমে গেছে। কারণ জানেন সারা পৃথিবীতেই করোনার প্রভাবে জিডিপির গ্রোথ রেটটা কোনো কোনো দেশে নেগেটিভ হয়ে গেছে, অথবা যেখানে শূন্য জিডিপির অত হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা আলহামদুলিল্লাহ ভালো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আগ্রহ বলেন বা আমাদের জাতির রাষ্ট্রের যে অবস্থানগত কারণে আমরা যেভাবেই হোক না কেন আমাদের রেমিটেন্সের কথা বলি অথবা আমাদের গার্মেন্টস সেক্টরের কথা বলি বা কৃষি সেক্টরে বলি, তিনটা মূল সেক্টরের কারণে আমাদের জিডিপির যে রেটটা সেই রেটটা এখনো মূলত আমাদের ধরে দেখতে আমরা পেরেছি। যে হারে গ্রোথটা ছিল সেটাই নাই, কিন্তু আমরা ভেঙে পড়িনি আর কি।
তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে বলা আছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমস্ত নাগরিকদের যে আমরা একটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে চাই, এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে। এবং আমরা আমাদের জনশুমারিটাকে চাচ্ছি যে আমরা পেপার বেস জনশুমারির পরিবর্তে আমরা কাপি পদ্ধতিতে, অর্থাৎ কম্পিউটার রেজিস্টার্ড পার্সোনাল ইন্টারভিউইং, এই কাপি পদ্ধতিতে আমরা মূলত আমাদের জনশুমারিটা ট্যাবের মাধ্যমে সম্পন্ন করতে চাচ্ছি। এবং আমাদের চিন্তা আছে এখনো, যেটা আমাদের 15 অক্টোবর করা, যদি আমরা ট্যাবলেট বা প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের ওকে হয়ে যায়, তাহলে আমাদের অন্য আমাদের সমস্ত কিছু প্রস্তুত আছে। আমাদের ট্যাবগুলো যদি আমাদের প্রকিউরমেন্টে চলে আসে, তাহলে আমাদের অক্টোবর আমরা শুমারি করতে পারবো। আদারওয়াইজ প্রকিউরমেন্টের পরেই আমাদের শুমারিকে কন্ডাক্ট করতে হবে। কিন্তু আমরা এই প্রথমবারের মতো দেশে ডিজিটাল সেন্সাস আমরা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ যদি আমরা ট্যাবগুলো ক্রয় করতে পারি, তাহলে আমাদের জন্য সম্ভব হবে। এছাড়াও প্রযুক্তির ব্যবহার আমরা বাড়াইতে চাই, আর অগণগ্রামটাকে আধুনিকরণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে। তো এটুকু হলো আমাদের মূলত আমার প্রেজেন্টেশনের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশে যেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম, যে তৃতীয় অংশ আপনাদের সাথে একটু থাকবে আমার, কারণ আমরা যে বিবিএস এর যে তথ্য আমরা ব্যবহার, এতক্ষণ বললাম যে বিবিএস বিভিন্ন কাজ করে, কাজটা বেসিক্যালি ক্ষেত্রে কিভাবে করে, এটার জন্য আমাদের হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আ- বিবিএস এর আপ- ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন আপনি হ্যাঁ সম্ভবত? বিবিএস এর ওয়েবসাইট সম্ভবত এটা আমার কাছে পারমিট করতে যাচ্ছে না আর কি। কেউ টেকনিক্যাল সাপোর্ট? এই আসিফ আছো? আসিফ শুনতে পাচ্ছ? স্যার, জি জি। হ্যাঁ, আসিফ বা অন্য কেউ হেল্প করার প্রয়োজন নাই, যেহেতু উনি নিজেই ঢুকতে চাচ্ছে। সেটা হচ্ছে মানে উনি নিজেই জাস্ট দিয়ে ট্রাই করুন। প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, অন্য কোনো প্রবলেম নেই। আমি অলরেডি আপনাদের ওয়েবসাইটে আছি। আপনি জি জি। আচ্ছা, তাহলে স্ক্রিনশটটা আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা আমি দিচ্ছি জি। আচ্ছা, স্ক্রিনশট আপনি দিয়ে দিন। আপনার ওই যে জুমে কতক্ষণ পারমিশন নেওয়া আছে আপনার? না আমি দিচ্ছি মেজন ভাই। না, বলছি জুম কতক্ষণ পারমিট করবে আমাদের না সবাই? আমাদেরটা আনলিমিটেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে ডিসকানেক্টের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা না জানতে না, আগে। আপনি কি আচ্ছা, ট্রাই ঠিক। করছেন? আপনি ট্রাই করছেন? না, আমি ট্রাই করতেছি না, আপনি আচ্ছা স্ক্রিন আচ্ছা শেয়ারিংটা আপনি নিয়ে নেন। আচ্ছা আমি দিচ্ছি। উম, আপনি স্ক্রিন জি শেয়ারিংটা, জি হ্যাঁ। জি। আচ্ছা, প্রকাশনায় চলে যান। প্রকাশনায়, এই যে প্রকাশনাটা নিচে। জি জি। আচ্ছা, স্ক্রিনটা বড় করে রাখেন, তাহলে আমি এটা আচ্ছা প্লাস। এখানে আমি প্রকাশনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করেন যে আমাদের নিয়মিত প্রকাশনাগুলো আমাদের এক সাইডে আমাদের আছে। নিয়মিত প্রকাশনার মধ্যে জেলা পরিসংখ্যান আছে। আমি মূলত এই কোথায় কি আছে এটাই করবো, যেহেতু আমাদের স্টুডেন্ট বলি অথবা ফ্যাকাল্টি মেম্বার যারা আমাদের আছেন, তাদের জন্য মূলত বেসিক্যালি এইটা লাগবে যে আসলে কোথায় পরিসংখ্যানগুলো তথ্য আমি খুঁজবো আর কি। আমরা প্রথম পর্বে তো একটা থিওরিটিক্যাল আলোচনা করলাম যে আমরা এই করি, বিভিন্ন কাজ করি, অনেক কাজ করি আমরা, বাট ডাটাগুলো আমরা কোথায় পাবো এটা যদি আমরা না জানি, তাহলে মূলত আমাদের কাজের আসলে প্রেজেন্টেশনটা আমাদের একদম ফেল করবে। তো এখানে যেটা হলো, আমাদের নিয়মিত প্রকাশনা আছে যে জেলা পরিসংখ্যান মূলত 2011 সালে যে জনশুমারি আমাদের হয়েছিল, এর উপরে ভিত্তি করে মূলত একটু পরে যান, মানে এই যে জেলা পরিষদ অর্থাৎ সব জেলার এখানে আলাদা করে রিপোর্টটা দেওয়া আছে। সুতরাং আপনি যদি লো লেভেল স্ট্যাটিস্টিক্সটা চান, যে আপনার উপজেলাতে যে কয়টা মন্দির আছে, কয়টা ঈদগাহ আছে, কয়টা স্কুল আছে, প্রাইমারি স্কুলে কত শিক্ষক আছে,
কোন আছে, এটা 11 সাল পর্যন্ত আপনি প্রত্যেকটা জেলার রিপোর্টে আপনি কিন্তু ডিটেলসটা এখানে পাবেন। সুতরাং এই মেনুর আলোচনা শেষ। প্রকাশনায় ক্লিক করবেন, হ্যাঁ প্রকাশনায় ক্লিক করবেন, তাহলে সুবিধা হবে, তাহলে পিছনে যাবে না। আচ্ছা, স্মল এরিয়া অ্যাটলাসের ক্ষেত্রে বলা আছে যে স্মল এরিয়া অ্যাটলাসের ক্ষেত্রে আপনি যে স্মল এরিয়াটা বলি, এই স্মল এরিয়া অ্যাটলাসে মূলত আমাদের প্রত্যেকটা রুরালের যে আপনার ইয়ে আছে, অর্থাৎ আমাদের মৌজা মহল্লা আছে, এই মৌজা মহল্লা পর্যন্ত আমাদের প্রকাশনাতে ক্লিক করেন। জি, এই জায়গাতে আপনার একটা রিপোর্ট, যদি আমরা রিপোর্ট গুলোতে সময় লাগবে, যদি আমরা দেখতে চাই, আমরা একটা রিপোর্ট যদি আমরা স্যাম্পল বেসে দেখি, বরিশালেরটা একটু দেখি, আমরা সবগুলো রিপোর্ট আমরা দেখবো না, একটা রিপোর্ট একটু দেখাই, এটা একটা দারুণ জিনিস আর কি। অর্থাৎ আপনি যখন কোন এলাকাতে সার্ভে করতে যাবেন, যে একটা আপনি এই জায়গাতে একটা মার্কেটে মানে এখানে একটা দোকান দেবেন কিনা, তাহলে সেক্ষেত্রে আপনার জানার দরকার আছে কোন এলাকাতে আপনার কতটা জনসংখ্যা আছে, তার আশপাশে কতটা মার্কেট আছে, অথবা বলি যদি আমরা বন্দর কয়টা আছে, এই রিপোর্টটা তো আমাকে দরকার হবে। তখন দেখা যাচ্ছে যে এখানে আমার, অথবা কতটা গ্রোথ সেন্টার আছে, আপনি তো ইচ্ছা করলে একটা প্রতিষ্ঠান খুলে বসলে কাজ হবে না, কারণ দেখা যাচ্ছে যে স্মল এরিয়াটার ডেটাগুলো আপনাকে বলবে যে কোন এলাকাতে আপনার এই জায়গাগুলোতে ম্যাপে আপনাকে জনসংখ্যা পর্যন্ত আপনার ডিটেলস এখানে আপনাকে দেখাবে। যে একটু নিচে যান, আমাদের টেবিল গুলোতে দেখি আমরা, আর একটু নিচে, একটা ম্যাপে গেলে আমাদের কি হবে, আর একটু পরে, হ্যাঁ এটা দেখলেও হবে। এখানে দেখেন যে ম্যাপের মধ্যে বলা আছে যে বরিশাল সদর উপজেলা বলি, বরিশাল জেলাটাকে এখানে দেখানো আছে, বরিশাল সদর উপজেলা দেওয়া আছে, তার জিও কোড গুলো দেওয়া আছে, এবং এর যে রেসপেক্টিভ ডেটা গুলা, এই কালার কম্বিনেশন আলাদা করে দেওয়া আছে, এবং তার রেসপেক্টিভ ডেটা গুলো আমাদের এই যে উপরের যে টেবিলটা আমাদের দিয়েছে তাকে, সেটা উপরের টেবিলটার মধ্যে আছে, একটু উপরের টেবিলটা 25 নম্বর বা 24 নম্বর, এখানে কিন্তু বলা আছে, এখানে আমাদের জিনিসটা বলা আছে যে আমাদের এখানে মৌজা কোড, মহল্লা কোড, উপজেলা, তার জনসংখ্যা কত আছে, এই ডেটাগুলো এখানে একদম রুরাল লেভেল পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ আপনার একদম মৌজা বলি বা ওয়ার্ড বলি, এখানে উপজেলা, ওয়ার্ড, একদম ডিটেলস আপনার দেওয়া আছে। সুতরাং আপনার কোনো প্রতিষ্ঠান করতে হলে বা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক চালাইতে হলেই এই আমাদের স্মল এরিয়া অ্যাটলাস এবং ম্যাপ এবং আমাদের এখানে ডেটা দুটোই একসাথে কম্বাইন করা আছে। তো আমার মনে হয় যে এখান থেকে স্মল এরিয়া অ্যাটলাসের ধারণাটা আমাদের ক্লিয়ার হলো, যে স্মল এরিয়া অ্যাটলাসের ম্যাপটা ব্যবহার করে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, এই যে উপজেলা কোডগুলো এবং উপজেলাগুলোর আলোচনা এখানে আছে, উপজেলার আলোচনা এবং আমাদের ম্যাপটা কিন্তু এগুলো দেখানো আছে। ওকে, প্রকাশনায় ক্লিক করেন। আচ্ছা, তারপরে স্মল এরিয়া অ্যাটলাস গেলে আমাদের এর সাথে আমাদের ডিজাস্টার প্রোন এরিয়া আছে, অর্থাৎ বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, এটা ওপেন করা লাগবে না, এটা দিয়ে আমি এমনি বলি আর কি, প্রকাশনায় আবার হ্যাঁ, এই যে আমাদের ডিজাস্টার প্রোন এরিয়া বাংলাদেশের 13টা জেলাতে আমাদের ডিজাস্টারটা খুব বেশি হয়, এটার জন্য আলাদা একটা আমাদের কাজ এখানে রিপোর্ট গুলো করা হয়েছিল। 13টা জেলার জন্য আমাদের স্মল এরিয়া অ্যাটলাসের মানে ডিজাস্টার স্ট্যাটিস্টিক্স আলাদাভাবে করা হয়েছিল। এবং তারপরে পরিসংখ্যান মূলত নিয়মিত হয়, পকেট বুক হয়, এবং পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক আমাদের থাকে। এবং আমাদের রিসেন্টলি আমরা বাংলাদেশ পরিসংখ্যান নামে একটা রিপোর্ট, ছোট্ট একটা রিপোর্ট করি 2017 সাল থেকে, আমাদের ছোট্ট একটা রিপোর্ট হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান নামে ছোট্ট একটা। আর কৃষি পরিসংখ্যান এটা ইয়ারলি হয়, বার্ষিক, প্রতি বছরই আমাদের কৃষি পরিসংখ্যান হয়, এটা আমাদের নিয়মিত প্রকাশনা মেনু। বাম পাশে বিষয়ভিত্তিক মেনুর মধ্যে আপনি দেখবেন আমাদের কৃষি উইং এর যত ডেটা গুলো আছে, এই কৃষি উইং এর যত বা কৃষি রিপোর্ট সব আমাদের এখানের মধ্যে আমরা পাবেন। কি কি পাবো আমরা এখানে, এক মিনিট কৃষি মেনুতে ক্লিক করেন। কৃষি মেনুতে আমাদের যে 6টা মেজর ক্রপসের আমরা এস্টিমেট করি, আউশ, আমন, বোরো যেটা আছে, আমাদের পাট, গম, এর যে প্রতি বছরে যে কি পরিমাণ প্রোডাকশন আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেয়, আমরা একটা রিপোর্ট দিই, এবং স্পষ্ট একটা রিপোর্ট দেয়। তিনটা মিলিয়ে যে সমন্বিত যে রিপোর্ট যেটা আছে বাংলাদেশের, এটা বিবিএস এর মাধ্যমে একটা রিপোর্ট পাবলিশ হয়, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট তার নিজস্ব আরো একটা রিপোর্ট করে। কিন্তু সমন্বিত রিপোর্ট যেটা আছে সেটা মূলত আমাদের মিনিস্ট্রি পর্যায়ে এই 6টা মেজর ক্রপসের তথ্য আমরা এভাবে দিয়ে থাকি। এছাড়া আমাদের যেহেতু 45 বছরের এগ্রিকালচারের বিভিন্ন রিপোর্ট গুলো এখানে থিমেটিক বিভিন্ন রিপোর্ট এখানে তৈরি করা আছে। এবং দেখেন যে এখানে একটা বিষয় হলো যে
বাংলাদেশের পরিসংখ্যানের ক্ষেত্রে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এগ্রি স্ট্যাটিস্টিক্স একটা বড় বিষয় আমরা কাজ করেছি, যেটা পৃথিবীব্যাপী আমাদের এই বাংলাদেশ স্ট্র্যাটেজিক প্ল্যান অন এগ্রিকালচার এন্ড রুরাল স্ট্যাটিস্টিক্স, এটা সারা পৃথিবীতে বাংলাদেশ রোল মডেল। আমাদের একজন ডিএস স্যার ছিলেন বিধান বড়াল, উনি এই বিষয়ে বাংলাদেশে এক্সপার্ট, এবং এফএও এর ক্ষেত্রে উনি যে জিনিসটা করেছেন তিনি ভালো কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। দুইটা রিপোর্ট আমি অনুরোধ করব যারা আমাদের এগ্রিকালচার এবং রুরাল স্ট্যাটিস্টিক্সের সাথে জড়িত আছেন তারা অন্তত প্রথম দুইটা রিপোর্ট অর্থাৎ বাংলাদেশ স্ট্র্যাটেজিক প্ল্যান অন এগ্রিকালচার এন্ড রুরাল স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালিটিক্যাল রিপোর্ট অন মেথোডোলজি অফ ক্রপ এস্টিমেশন এন্ড ফরকাস্ট, এই যে জিনিসটা আছে এই দুইটা রিপোর্ট আমি সাজেশন থাকবে আমার, যারা এই বিষয়ের উপরে রুরাল স্ট্যাটিস্টিক্স উপরে কাজ করেন তারা এই রিপোর্ট দুটো অন্তত পড়বেন, কারণ এখানে বেসিক্যালি বাংলাদেশের এগ্রি স্ট্যাটিস্টিক্স এর একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এখানে দেওয়া আছে। এবং 3 নম্বর রিপোর্ট হলো আমাদের ক্যাপাসিটি অ্যাসেসমেন্টের রিপোর্টটা আমাদের এখানে আছে। এই তিনটা রিপোর্ট মূলত বেসিক্যালি এগ্রিকালচারের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর রিপোর্টের ক্ষেত্রে তো আমরা আগেই বলছি 6টা মেজর গ্রুপস আমরা বলছি, এখানে মাইনর গ্রুপস এর রিপোর্ট গুলো আলাদা আলাদা ভাবে এখানে আমাদের দেয়া আছে। আচ্ছা, আমরা এগ্রিকালচারের পর অন্য মেনুটা যাই। ওকে, এখানে আমরা ডেমোগ্রাফির কথা আমরা বলেছি যে ডেমোগ্রাফিতে আমাদের স্যাম্পল বাডি স্ট্যাটিস্টিক্সের কাজ করে। অর্থনৈতিক সুমারির ক্ষেত্রে আমরা কয়েকটা রিপোর্ট আমরা করে থাকি। অর্থনৈতিক সুমারিতে আমরা বেসিক্যালি এখানে ক্লিক করলে একটা ক্লিক করে শুধু একটা ক্লিক করে আলাদা উইন্ডো লাগবে না, আলাদা লিংক লাগবে এখানে। যে আমরা এখানে ইকোনমিক সেন্সাসে আমাদের একটা ফাইনাল ইকোনমিক রিপোর্ট থাকে এবং তারপরে আমাদের প্রিলিমিনারি রিপোর্ট থাকে, ফাইনাল রিপোর্ট থাকে। প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আবার ডিস্ট্রিক্ট পর্যায়ে রিপোর্ট আছে। ইকোনমিক সেন্সাস রিপোর্ট থেকে আমরা কি পাই? ইকোনমিক সেন্সাস রিপোর্টের মধ্যে পাই যে জিনিসটা জনশুমারিতে বা কৃষি সময়তে যে অংশটুকু না থাকে সেটা অর্থনৈতিক সময়টা কভার করে। ইকোনমিক যে এস্টাবলিশমেন্ট গুলো বাংলাদেশে আছে, অর্থাৎ বাংলাদেশে কল কারখানা, শ্রমিক, লোকজন, জনবল কতজন কোন জায়গাতে কর্মরত আছে, কিভাবে আছে, ইন্ডাস্ট্রি গুলা, তারপরে এখানে মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, কটেজ বলি, কোন উপজেলাতে কতটুকু পরিমাণ আছে, একদম রুরাল পর্যন্ত আমাদের এই ডিস্ট্রিক্ট রিপোর্ট গুলোতে ডিটেলস আমাদের এখানে আছে। সুতরাং যারা ইকোনমিক এস্টাবলিশমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান, কাজ করতে চান, তাদের জন্য এই রিপোর্ট গুলো কাজ করবে। এখানে ন্যাশনাল রিপোর্ট আছে, ন্যাশনাল রিপোর্টটা অনেক বড়, এবং আমাদের ডিস্ট্রিক্ট রিপোর্ট আলাদা আলাদা করে রিপোর্ট আছে। এবং ডিস্ট্রিক্ট রিপোর্টের ক্ষেত্রে চমৎকার একটা বিষয় হলো আপনি যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট বলি, তারপর জনবল যেটা আছে, পুরুষ মহিলা আছে, টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, ক্যাপিটাল ফরমেশন কত ছিল, ক্যাপিটালটা কিভাবে তারা পাঠিয়েছে, এবং তাদের ইনসেপশন পিরিয়ডটা কবে এই ইন্ডাস্ট্রিটা শুরু করেছিল, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা কখন থেকে কিভাবে হয়েছিল, বেসিক্যালি এই অর্থনৈতিক সুমারি রিপোর্টগুলো থেকে আমরা পাবো। আমাদের পরিবেশ এখান থেকে যেটা পাই যে এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে ডেল্টা প্ল্যানের আলোকে বেসিক্যালি যে সার্ভেগুলো আমরা করে থাকি, সেই প্ল্যানগুলো জলবায়ুর যত রিপোর্টগুলো আছে সমস্ত রিপোর্টগুলো আপনি এখানে পাবেন। বিশেষ করে এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্স 2020 এবং আমাদের সর্বশেষ এখানে দেয়া আছে। এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্স এ যারা কাজ করতে চান তারা মূলত এখান থেকে তথ্যগুলো পাবেন। এনভায়রনমেন্টের যাবতীয় তথ্যগুলো এখানে আমরা পাচ্ছি। এই যে কম্পাইলেশন অফ এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্স 2020 এবং আমাদের পাইলট সার্ভ, আমাদের জেন্ডার এবং এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে স্ট্যাটিস্টিক্যাল আরেকটা রিপোর্ট আমাদেরকে আমি রিকোয়েস্ট করব সবাইকে পড়ার জন্য, যে ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিস্টিক্স 2015 ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার পার্সপেক্টিভ, এই রিপোর্টটা পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। এটা একটা মৌলিক একটা কাজ, বাংলাদেশে এই জাতীয় কাজ কখনোই হয়নি, প্রথম কাজ, মৌলিক কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং আপনারা জানেন যে বাংলাদেশের এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্সটা পৃথিবীতে সেরা স্ট্যাটিস্টিক্স আমরা বলে থাকি, কারণ হলো যে পৃথিবীতে যত ডাটা প্রডিউস হয় এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই বাংলাদেশের মতো ভালো ডাটা প্রডিউস করতে পৃথিবীতে অনেক দেশই পারে না আর কি। এটার জন্য এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা যে ইউএন অর্গানোগ্রাম যারা আছে এরা এই অর্গানগুলো বেসিক্যালি বাংলাদেশকে রোল মডেল মনে করে, যে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমাদেরকে রোল মডেল মনে করে। এবং আমরাই প্রথম সার্ভে, বিশ্বের সর্বপ্রথমে আমরা হাউজহোল্ড লেভেলে এই সার্ভেটা আমরা সম্পন্ন করেছিলাম, এবং এই সম্পূর্ণের ফলেই আমাদেরকে কি প্লেয়ার বা কি রোল প্লেয়ার এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে। যে একটু পিছনে যদি যান অন্য, হ্যাঁ, আমি সব মেনুতে আলোচনা করতেছি না, এখন আমরা আর তিনটা চারটা মেনুর উপর আলোচনা করে আমার এই অংশটুকু আমরা শেষ করব। আমি এই মিজান ভাই বাণিজ্যটা একটু বলেন, যেহেতু আমাদের বিজনেস স্টুডেন্ট আছে। তো বাণিজ্যের ক্ষেত্রে, আচ্ছা, বাণিজ্যের ক্ষেত্রে আমরা বেসিক্যালি একটু ক্লিক করুন।
এখানে ফরেন ট্রেড যেটা আছে, ফরেন ট্রেড এর মূলত আমাদের ইয়াগুলো থাকে, যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেটা আছে, বৈদেশিক বাণিজ্যের যাবতীয় রিপোর্ট গুলো আমাদের এখানে কিন্তু থাকে। এটা দুইটা ভলিউম হয়, মানে ইয়াতে প্রথম দুইটা তিনটা ভলিউম হয় আর কি। আমি এটা একটু হয়েছে যে আপনার মান্থলি রিপোর্ট আমরা করে থাকি, আর বেসিক্যালি আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের যত আছে ব্যালেন্স শিট পর্যন্ত এই জায়গাতে থাকে আর কি। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের আমাদের যাবতীয় রিপোর্টটা এখানে থাকে। এটা মূলত আমাদের সেকেন্ডারি সোর্স থেকে আমরা নিয়ে থাকি, ইপিবি যেটা আছে এবং EPB বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ এই জায়গা থেকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে আমাদের একটা কম্পাইলেশন এখানে থাকে। এটা সেকেন্ডারি সোর্সেস থেকে আমরা নিয়ে থাকি। এটা আমাদের নিজস্ব সার্ভে না, কিন্তু আমরা সেকেন্ডারি সোর্স থেকে ডাটা কালেক্ট করে কম্পাইল করি প্রতি বছরই। এবং এটা অনেক বড় ভলিউম, বড় কাজ, যেহেতু জানেন এক্সপোর্ট ইম্পোর্টের ভলিউমটা অনেক বড়, তার রিপোর্টটা ওখানে থাকে, ব্যালেন্স শিটটাও অনেক বড় থাকে। আচ্ছা, এখানকার কি মাইক্রো লেভেলের যে ডাটাগুলা আপনাদের কাছে কি থাকে নাকি ইপিবি থেকে সংগ্রহ করতে হয়? না, এটা আমাদের এখানে থাকে, সব ডাটাই আমাদের এখানে থাকে। মাইক্রো লেভেল না, ডাটার ক্ষেত্রে বিশেষ করে এক্সেল ফাইলে বা যেটা আর কি, সেগুলো কি থাকে? আশা করি আছে, কারণ যেহেতু আমরা কাজ করি প্রত্যেকটা রিপোর্টে আমাদের আছে। আচ্ছা, কিন্তু ওই আচ্ছা, যে একটা চার্জের যে বিষয়টা আমরা ওই একটু পরে বুঝতে পেরেছি। জি, জি, শেয়ারিং এ গেলে তখন আমরা দেখাই দেবো যে ওটা আছে। ওকে, আপনি ওকে, একটা কথা বলছিলেন আমাকে যে আমরা কোথা থেকে কিনতে পারবো, সেলস সেন্টার গুলা, বুক কোথা থেকে বইগুলো পাওয়া যাবে, এটা আপনি জানতে চাইছিলেন। সেটা আমার এখানে একটা ওই যে এই মেনুতে আছে, আর আমি ওখানে ডাউনলোড করা আছে, দুই দিক থেকে আমরা দেখাই নিতে পারবো। ওকে, ওকে। তো এখানে আর মূলত আইসিটি বা লিটারেসি অ্যাসেসমেন্ট জিও করে একটা বিষয় আমি একটু আলোচনা করতে মানে বলি, এটা ওপেন করার দরকার নাই, একটা মেনু আর ওপেন করেন না, আমি একটু হিন্টস দিয়ে দিই আর কি। জিও কোডটা বেসিক্যালি বাংলাদেশে কোনো জায়গায় কোনো ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড হলে সেক্ষেত্রে তার একটা জিওগ্রাফিক্যাল একটা লোকেশন লাগে, একটা কোড লাগে। এটার জন্য অথরাইজ বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড। আপনি ইচ্ছা করলে একটা মৌজা বা একটা এলাকার একটা গ্রাম করলেন, তার নাম দিলেন, তার একটা কোনো জায়গায় কাজ হবে না, কারণ যেহেতু আমার সমস্ত ট্র্যাক করি আমরা একটা জিও লোকেশন দিয়ে। তো জিও লোকেশনের জন্য একটা নাম্বারিং আমরা প্রোভাইড করি। যেমন আমাদের এখানে ময়মনসিংহ ডিভিশনের কোড হলো 45, বরিশালের কোড হলো দেখো জেলা কোড হলো 06। এই যে কোডটা, এই কোডটা একমাত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করে থাকে। আর একটা প্রকল্প আমরা নিয়েছিলাম যে আমরা এই যে বরিশাল জেলার নামটা চেঞ্জ হয়ে গেছিল, বরিশাল হয়ে গেছে সেটা, এই জিও কোড প্রকল্প থেকে আমাদের একটা প্রকল্প আমরা ছিল যে হালনাগাদকরণ প্রকল্প। এর নামের অসামঞ্জস্যতা, নামের ভুল ভ্রান্তি এই যে আছে, এগুলাতে একটা পবিত্রকরণের জন্য আমরা প্রকল্প নিয়েছিলাম। তার মধ্যে বাংলাদেশের সমস্ত এলাকাগুলো অর্থাৎ জিও লোকেশন ভিত্তিক গ্রাম পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত আমাদের একটা নামের একটা তালিকা নাম্বার দেওয়া আছে এবং তার নাম পবিত্রকরণ করা আছে। যদিও সব ক্ষেত্রে এক্সিকিউশন হয় না, কারণ আমরা জানি অনেক জেলা উপজেলা এখনো খুব মানে মানে অশোভনীয় নাম আছে আর কি, সেগুলো এখনো তারা চেঞ্জ করে না, গেজেট করে। কিন্তু আমাদের এখানে অলরেডি কাজটা করা আছে আর কি, যে নতুন পবিত্র বানানো দিয়ে নামটা কি হবে না হবে সেটা আমাদের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে করা হয়েছিল এবং ডিসি মহোদয়ের এই কমিটির প্রধান ছিলেন, জেলা থেকে এই তথ্যটা চলে আসছিল। এরপরে যে জিনিসটা আমাদের হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, যেটা আমাদের আয় ব্যয় দারিদ্রতা, যেটা আমি আলোচনা করেছি, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স রিলেটেড যত স্ট্যাটিস্টিক্স আছে আমরা এই মেনুবারে পাবো। লেবার ফোর্স আমাদের এই এখানে তথ্যখান দেওয়া আছে। আর পরের যেটা পপুলেশন আর হাউজিং সেন্সাসের ক্ষেত্রে আমাদের কতগুলো রিপোর্ট থাকে, 135টা রিপোর্ট আমরা আগে করতাম, এবছর আরো বেশি করার চিন্তা ভাবনা। অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট রিপোর্ট, একটা ডিস্ট্রিক্ট রিপোর্ট থাকে, একটা কমিউনিটি রিপোর্ট থাকে। ডিস্ট্রিক্ট রিপোর্টের ডিস্ট্রিক্টের ডেটাগুলো থাকে এবং আলাদা থাকে, যেটা ন্যাশনাল ভলিউম থাকে, আমাদের রিপোর্ট থাকে। প্রিলিমিনারি রিপোর্ট করি সবার আগে আমরা, তারপরে আমরা পোস্ট ইনফরমেশন চেক বা পিইসি রিপোর্ট আমরা করি। তারপর আমাদের ন্যাশনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট থাকে 1 নম্বর রিপোর্ট। 2 নম্বর হলো ইউনিয়ন স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আপনার ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যার তথ্য আপনি জানতে চাচ্ছেন, এর জন্য আমাদের ইউনিয়ন স্ট্যাটিস্টিক্স 2 নম্বর রিপোর্ট আমাদের কাজ করে ভলিউম 2 তে। এবং আরবান এরিয়া, যদি আপনি রুরাল আরবানের ক্ষেত্রে আবার আরবান এরিয়া যদি আপনি কাজ করতে চান, তখন আপনি আরবান এরিয়া রিপোর্ট আপনার 2011 আমাদের আছে। এবং 4 নম্বরের রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি রিকোয়েস্ট করবো যে যারা সোশিও ইকোনমিক বিভিন্ন ডেমোগ্রাফিক বিষয় নিয়ে কাজ করতে চান, তারা 4 নম্বর রিপোর্টটা, সোশিও ইকোনমিক এবং ডেমোগ্রাফিক রিপোর্টটা আপনি করবেন। কারণ এই যে আমাদের যত রিপোর্ট কাজ করি ন্যাশনাল, হ্যাঁ, এই 4 নম্বর ভলিউম 4 নম্বর রিপোর্টের মধ্যে সোশিও ইকোনমিক এবং ডেমোগ্রাফিক ডেটা আছে এবং 10টা মডিউলের ওখানের ভিত্তিতে কাজ করে বড় ধরনের কাজ আছে। যেমন এখন আপনি মাইগ্রেশন নিয়ে কাজ করতে চান, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, লোকাল মাইগ্রেশন কি আছে, মাইগ্রেশন একটা মডিউল আছে, এখানে আপনি মাইগ্রেশন মডিউল আপনি দেখবেন। ডিসএবিলিটি একটা মডিউল আছে, এখানে 10টা মডিউল নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। একটা চমৎকার একটা কাজ সোশিও ইকোনমিক স্ট্র্যাটেজির জন্য, আপনার জন্য ন্যাশনাল ওয়াইজ একটা ভালো একটা কাজ হলো এই রিপোর্টটা।
তো এইটা প্রায়শই লাগে, অনেকেই আমার সাথে যোগাযোগ করে যে এই তথ্যটা কই পাবো, তখন আমি এই বুলন চার্টকে অনেক সময় রেফার করি। আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট এটা বেসিক্যালি আমাদের জন্য, যে একটা সেন্সাস আমরা করলাম, পরবর্তী সেন্সাস করার ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট থাকে। তাহলে এখানে আমরা যেটা বলবো যে আপনাদের জন্য সবচেয়ে ভালো রিপোর্ট হলো এখানে বেসিক্যালি আমাদের 4 নম্বর রিপোর্টটা একটু খেয়াল করবেন, ন্যাশনাল রিপোর্ট পর্যায়ে 4 নম্বর রিপোর্টটা আমি রিকমেন্ড করবো সবার জন্য যারা আগ্রহ আছে তাদেরকে। এবং পরবর্তী রিপোর্ট গুলো দেখেন যে আমাদের জেলা রিপোর্ট, কমিউনিটির, প্রত্যেকটা জেলাতে আমরা 2টা রিপোর্ট করি। জেলা রিপোর্ট কি, কমিউনিটি রিপোর্ট কি। জেলা রিপোর্টের মধ্যে মূলত জনসংখ্যা, বিভিন্ন মেল ফিমেল এই তথ্যটা মোটামুটি ভাবে আমাদের ইয়ার লেভেলে থাকে, জেলা লেভেলে, এবং আমাদের রুরাল মৌজা পর্যন্ত একদম আমাদের গ্রাম পর্যন্ত আমাদের তথ্যটা থাকে। আর কমিউনিটি রিপোর্টের মধ্যে যে জিনিসগুলো থাকে সেক্ষেত্রে কমিউনিটি বেসড বিভিন্ন সার্ভিসেস গুলো আমরা যেটা প্রোভাইড করি, একটু খেয়াল করেন। কমিউনিটি লেভেলে যে সার্ভিসেস গুলো আমাদের থাকে, যে জিনিসগুলো আমরা করে থাকি, সেগুলোর অবস্থানটা কি আছে সেগুলো, যেমন আমরা টয়লেট ফেসিলিটিস কতটুকু আছে, রিলিজিয়াস পার্সপেক্টিভে কতটুকু আছে, রিলিজিয়াস ডেটা আলাদা ভাগ করা আছে। তারপর আমরা বলি যে এখানে আমাদের হেলথ স্ট্যাটিস্টিক্স আলাদা ভাবে আছে। ওখানে আমরা আরো যে রিপোর্ট গুলো করে থাকি, ডিসএবিলিটিটা কতটুকু আছে, এটা একটা কমিউনিটি বেস গুলো যায়। এবং সেক্ষেত্রে এই কমিউনিটি রিপোর্টের মধ্যে বেসিক্যালি আমরা কমিউনিটি লেভেলের ডাটাগুলো আলাদা আলাদা ভাবে একদম রুট লেভেল পর্যন্ত এখানে থাকে। তো জেলা রিপোর্ট এবং কমিউনিটি রিপোর্টের ভিন্ন রিপোর্ট এবং দুটার আলাদা তাৎপর্য আছে। অর্থাৎ আপনি যখন সোশিও ইকোনমিক বিভিন্ন পার্সপেক্টিভের ডেটাগুলো খোঁজ করতে যাবেন, তখন আপনাকে একদম গ্রাম ওয়াইজ আপনাকে ডেটাগুলো পাওয়ার জন্য ফেসিলিটি, অর্থাৎ এই ইউনিয়নের টয়লেট ফ্যাসিলিটি কতটুকু আছে, এই স্কুলে শিক্ষা ব্যবস্থা কি আছে, লিটারেচারের রেটটা কতটুকু আছে, সেই তথ্যগুলো কিন্তু এখানে আলাদা পাবেন। এবং জেন্ডার স্পেসিফিক পপুলেশন কতটুকু আছে, সবগুলো আপনি কমিউনিটি রিপোর্ট আলাদা আলাদা ভাবে পাবেন। তাহলে আমরা পপুলেশনের এই জিনিসগুলো আলোচনা করার পরে নিচে একটু নিচে যদি যান, তাহলে আমরা কতটা মনোগ্রাফ আছে, 15টা মনোগ্রাফ। এই যে উপরে যে আলোচনা আমরা করলাম, করার পরে আমরা বাকি এখানে 15টা মনোগ্রাফ, পপুলেশন সেন্সাস কন্ডাক্ট হওয়ার পরে বেসিক্যালি 15টা রিপোর্ট, অর্থাৎ সাবজেক্টিভ বিভিন্ন রিপোর্ট এখানে তৈরি করা হয়। চিলড্রেন এবং ইউথের উপরে ভলিউম 1, এডুকেশন বা লিটারেচারের উপরে 2, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের উপরে এখানে 3 নম্বর ইয়ার রিপোর্টটা আছে। এবং এল্ডারলি পপুলেশন এখানে আমাদের 4 নম্বর, ডিসএবিলিটির জন্য 5 নম্বর, এবং ইন্টারনাল মাইগ্রেশনের জন্য আমাদের 6 নম্বর আছে, এবং ডেনসিটি এবং ভালনারেবিলিটি পপুলেশন নিয়ে 7 নম্বর। হাউসহোল্ড এমিনিটিজ এর উপরে আমার বা অ্যাসেট কতটুকু আছে 8 নম্বর বললাম। এইজ এবং সেক্স ডিসএগ্রিগেশন বা কম্পোজিশন নিয়ে আমাদের 9 নম্বর বললাম। হাউজিং কন্ডিশন নিয়ে আমাদের 10 নম্বর বললাম। লেবার ফোর্সের পার্টিসিপেশন যেটা আছে এটা নিয়ে আমাদের মধ্যে 11 নম্বর। এবং চেঞ্জিং প্যাটার্ন অফ আরবানাইজেশন যেটা, অর্থাৎ উপরে একটা আরবান রিপোর্ট আমাদের আছে, এছাড়া একটা থিমেটিক একটা রিপোর্ট আমাদের 12 নম্বর মনোগ্রাফের মধ্যে আছে। আর একটা হলো আমাদের ট্রেন্ডস, প্যাটার্নস এবং ডিটারমিনেন্টস অফ দ্য ম্যারেজ, বিবাহের ক্ষেত্রে আমাদের আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ যা আছে সেটা কি আছে তার একটা মনোগ্রাফের মধ্যে আছে। আর ফার্টিলিটি ডিফারেন্সিয়েশন যে আছে এখানে একটা আমাদের এই 14 নম্বর ভলিউম আছে। আর সর্বশেষ যেটা আমাদের পপুলেশন প্রজেকশন 2011 থেকে 2061 পর্যন্ত, এই রিপোর্টটা তো আপনি ডাউনলোড করলে এখন হয়তো পাবেন না, 2 দিন ধরে আমিও পাচ্ছি না। আর হয়তো কোনো একটা আছে, আমি দেখি এটা ঢাকায় কথা বলবো। পেয়েছি ঢাকা থেকে পেয়েছি মেইল আজকে। ও এটা দিছে না? জি আচ্ছা, না আমার আপনি পাইছেন তা ফেল করে, কিন্তু আমি দেখি এটা পার্মানেন্ট সমাধান করব আজকে, দেখি ওকে আবার আপলোড করতে বলবো আর কি। না, অনেক রিপোর্টই তো ডাউনলোড হচ্ছে না। এই যে এটা দিলাম, এই যে এখানে দিলাম অ্যাপ্লিকেশন ন্যাশনাল, এই যে রিপোর্টটা তো পাচ্ছি না। আমি ইয়াতে যাবো তো 22 তারিখ ইনশাআল্লাহ যাবো, 22 তারিখে ঢাকা, 23 তারিখে ঢাকায় থাকবো। যে মেনুতে সমস্যা আছে কয়েকটা মেনুর কথা বলে এই যেমন এটা এই যে সোসিও ইকোনমিক যেটা, এই যে 4 ভলিউম 4 এ ক্লিক করলাম। এটা হওয়ার কথা তো। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সম্ভবত কোনো প্রবলেম থাকে ওয়েবসাইটে বা কোথাও। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে একটু ট্রাফিক থাকতে পারে বেশি আর কি, সকালবেলা তো এমন হতে পারে আর কি, কোনো কারণে ইয়ে হতে পারে। না, ওই প্রবলেমটার কারণেই মনে হয় আজকে কয়েকদিন ধরে যাচ্ছে। সার্ভার একটু কাজও চলতেছে আর কি, নতুন কাজও চলতেছে আর কি। কিন্তু রিপোর্ট গুলো দেওয়া আছে অলরেডি, কোনো কারণে হয়তো সার্ভারের নিয়ে কোনো সমস্যার কারণে হতে পারে, কিন্তু রিপোর্ট গুলো সব আপলোড করা আছে আলহামদুলিল্লাহ, কোনো রিপোর্টই বাদ নাই, যা সব আপলোড করা আছে আর কি। তো রিপোর্ট আসলে যে সমস্যা হলে যদি বলা হয়, তখন আবার এই উইং থেকে আবার এগুলো একটু দেখভাল করে, কম্পিউটারিং দায়িত্ব আছে তো, তখন ওরা আবার ওই রিপোর্ট গুলো ইয়া করে দেয় আর কি। আমরা মনে হয় পপুলেশনের এখানে একটা বড় একটা দিক পাইলাম, যারা আমাদের কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের পপুলেশন সাইজ, পপুলেশন প্যারামিটারস গুলো, পপুলেশনের ডিসএগ্রিগেশন লেভেলটা আমাদের একদম গ্রাম পর্যায়ে আমাদের পলিসি
মেকিং বা প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের কাজ দেবে। আমার মনে হয় যে এখানে সিপিআই নিয়ে আলোচনা হয়েছে, যে আমরা ওই যে মূল্যস্ফীতি বলি বা ইনফ্লেশন রেট বলি, এই রিপোর্ট গুলো এখানে পাবো। ভাইটাল স্ট্যাটাসিস পরেরটা আছে। আর ডিজিটালাইজেশন একটা সফটওয়্যার আমরা করেছিলাম আর কি, ওই সফটওয়্যারটা মূলত এখন এই মুহূর্তে কাজে দিচ্ছে কিনা জানি না, আমি ব্যবহার করতেছি না আর কি। একটা ছিল যে বিবিএস এর পাবলিকেশন গুলো ওখান থেকেও ডাউনলোড করা যেত আর কি, এটা একটা আলাদা সফটওয়্যার ছিল আর কি। এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করা যেত আর কি। চেষ্টা করে দেখতে পারেন আর কি, যখন অনেক সময় ইয়া চায় আর কি, রেজিস্ট্রেশন করতে হয় আর কি। জি রেজিস্ট্রেশন করে এখান থেকে ডাটাগুলো এখানে যেভাবে ফরম্যাটে আছে ওখানেও আবার বিভিন্ন ফরম্যাটে ডাটাগুলো দেওয়া আছে আর কি, ওখান থেকে আমাদের ইয়ে করা যাবে আর কি, ডাটাগুলো কালেক্ট করা যাবে আর কি। তো আমার মনে হয় যে সব মোটামুটি যে যে কোন জায়গাতে কি পাওয়া যাচ্ছে, কিভাবে আমরা তথ্যগুলো খুঁজবো, আমরা আমার দিক থেকে আমি আলোচনা করতে পেরেছি আর কি। আর স্বল্প সময় ছিল, সময় একটা তাড়াও ছিল আর কি আজকে, যেহেতু যেহেতু আমাদের আপনাদের সাথে আলোচনা প্রথম প্রাথমিক আলোচনা আর কি। আপনাদের হ্যাঁ, আপনাদের চাহিদা থাকলে আমরা সেই উপরে বাধিত থাকিব আর কি। এরকম যদি অবস্থা থাকে তাহলে আমরা দেখা গেল আরেকটু প্রিপারেশন নিয়ে দেখা গেল সেভাবে বিভিন্ন ডাটাগুলো আমরা প্রেজেন্ট করতে পারবো, ডাটাগুলো আমাদের সেভাবে রিলেট করা সম্ভব হবে। তো এই পর্যন্ত ছিল আমার প্রেজেন্টেশন। যদি আপনাদের কমেন্টস বলেন, কোয়ারি বলেন, কোশ্চেনের জবাব দিতে পারবো না। ধন্যবাদ আমাদের জয়েন্ট ডিরেক্টর ময়মনসিংহ জনাব মিজানুর রহমান হাওলাদার মহোদয়। আসলে মূলত হচ্ছে যে এটা আপনার সাথে ছিল, মানে আমি যেটা চেয়েছিলাম আর কি, একটা ডিসকাশন। সুজাঙ্গীর ভাই আছেন? যে 3-4 জনের বা আছে 3-4 জনের একটা ডিসকাশন ছিল যে ওনার সাথে বিষয়টা শেয়ার করব, কিন্তু আজকে এটা সেমিনারে রূপান্তর হয়েছে আর কি, তাও শর্ট নোটিসে। হ্যাঁ, তো আমরা আরেকটু অর্গানাইজড হতে প্রয়োজনে আবারও এই প্রোগ্রামটা করব, সমস্যা নেই। আমরা এখন কিছু কোয়েরি নেই। জি নূর নবী স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে, আপনার হচ্ছে মানে সুন্দর আলোচনার জন্য। বিবিএস নিয়ে আসা হচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে অনেক সময় হচ্ছে এখানে আপনার হচ্ছে এই লিঙ্কে বা হচ্ছে এই আপনাদের সাইটে বিভিন্ন তথ্যের জন্য আমি হচ্ছে আপনার ট্রাই করি। তো আমার যেগুলা দরকার হয়তো আমি অনেক সময় পাই, আবার পাই না। তো আমার হচ্ছে আপনার আলোচনা থেকে আজকে যেটা ইম্পর্টেন্ট নোটিস ছিল সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা অন্তত জানলো যে বিবিএস থেকে হচ্ছে আমরা কোন ধরনের ডেটাগুলো বা কোন ধরনের ইনফরমেশন গুলো আমরা পেতে পারি, যেটা আমাদের স্টুডেন্টদের বিভিন্ন রিসার্চ এর কাজে হচ্ছে কাজে লাগে। এরা অনেক সময় দেখা যায় ডেটা হচ্ছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হয়, কিন্তু আসলে সোর্স মানে অথেন্টিক বা অ্যাকচুয়াল সোর্সটা হচ্ছে ওরা ফাইন্ড আউট করতে পারে না। ইভেন হয়তো বা আমরা অনেক সময় ওদেরকে ভালোভাবে গাইডলাইন করতে পারি না। তো আপনাদের হচ্ছে ওয়েবসাইটটা যথেষ্ট ডেভেলপ, এবং হচ্ছে এখানে অসংখ্য আপনার হচ্ছে কি বলে এটাকে কি বলে ইস্যু এখানে ইনভলভ আছে, যেগুলো হচ্ছে আমরা মানে যে ইস্যুগুলো নিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন সময় কাজ করতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে আমি যেটা অবজার্ভ করছি সেটা এখন থেকে না, অনেক আগ থেকে ডেটাগুলো আপ টু ডেট না। আপ টু ডেট বলতে হচ্ছে যেমন আমি আপনাকে জাস্ট এখন যতটুকু দেখলাম, যেমন আপনার ইকোনমিক সেন্সাস বা হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ বা হচ্ছে ফরেন ট্রেড, অথবা লাস্ট যেটা আপনি শো করলেন যে পপুলেশন এন্ড হাউজিং সেন্সাস, এগুলো সবগুলোই কিন্তু 2011, 13, 14 বা যে কোনো একটা ইয়ারের আছে, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত কিন্তু আছে। এই এই নির্দিষ্ট পিরিয়ডের পরে কিন্তু সেই ডাটাগুলো আর নাই। যদি কোনো রিসার্চ এর কাজ করতে হয় বা কোনো কম্পারিজন করতে হয় অথবা ইভেন্ট স্টাডি করতে হয়, ইন দ্যাট কেস কিন্তু লাগে হচ্ছে প্যানেল ডেটা, অন্তত আপনার মানে ইয়ার টু ইয়ার বা হচ্ছে 2 বছর পর পর অথবা 4 বছর পর পর একটা মানে নির্দিষ্ট টার্মিনালের পর পরে হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকে, তখন কি হচ্ছে সেই ডাটাগুলো অ্যানালাইসিসের জন্য বা কাজ করার জন্য অনেক বেশি ফ্রুটফুল হয়। আবার অনেক ডাটাই কিন্তু আপনার আপ টু ডেট আছে এবং হচ্ছে সেটা হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ডাটাই দেখা যায় হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর সেটা নিয়ে হয়তো কাজ হয় না, হয়তোবা সেটা পলিসি এরকমই বা হচ্ছে ফিনান্সিয়াল লিমিটেশন অথবা বাজেট লিমিটেশন, যে কোনো কারণেই হোক না কেন। তো আমার হচ্ছে আজকের যেটা অবজারভেশন সেটা হচ্ছে আমি শুধু আমার মতামতটা দিব। আপনারা যেহেতু এখানে আছেন, আপনাদের হায়ার অথরিটি বা
নিজেরা মিলে পরামর্শ করে বা হচ্ছে এটা আসলে প্রত্যেকটা ডেটা নিয়ে আসলে আরো আপ টু ডেট কোনো কিছু করা যায় কিনা, যেটা হচ্ছে সবার জন্য আরো বেশি কাজে লাগবে। তো আমি আসলে সময় যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের স্টুডেন্টরাও ওয়েট করতেছে, তো আর বেশি কিছু বলতে চাই না। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই মানে ইন্টারেস্টিং আলোচনার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর নুনবী। এ বিষয়ে কি আমাদের মিজান ভাই কিছু বলবেন প্লিজ? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের তো ডাটা থাকে আর কি, যে এক একটা সময়ের জন্য যে ডাটা পিরিয়ডিক একটা সেশন থাকে, যে কোনটার পরে কত বছর পরে আমরা করবো। যেমন জনশুমারি আমরা 2010-এ করছি, আমরা 21-এ করতে হবে, মানে 11-তে করছি, 21-এ করতে হবে। ইকোনমিক সেন্সাস আমাদের 15-তে করছি, 2013-তে করছি আমরা 18-তে করা। একটা পিরিয়ড আমাদের 10 বছর পর পর থেকে 23-এ আমাদের করতে হবে। সেন্সাস আমাদের জনশুমারি কৃষি শুমারি আমরা করেছি 18-তে করছি, আমরা এটা থেকে 28-এ করতে হবে। তো মধ্যবর্তী সময়ের জন্য মূলত যে কাজটা করা যাবে আর কি, সেটা হলো আমাদের ওই যে মধ্যবর্তী এসবিআরএস এর ডেটাগুলো যেটা আমরা বলেছিলাম, আমরা এখানে প্রজেকশন ইউজ করতে হবে। এবং ওখানে আমাদের এমএসবিএসবি যেটা আছে, স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স যেটা আছে, ওখানে মূলত আমাদের 11 ধরনের ডেটা আমাদের বেসিক্যালি থাকে, ইন্ডিকেটর গুলো দেওয়া থাকে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আর কি। আর অন্য যেগুলোতে আছে সেক্ষেত্রে পপুলেশন প্রজেকশন বলি বা এস্টিমেশনের বাইরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ থাকে না। আর বাজেট লিমিটেশনের কথা ডক্টর নুনবী বলেছেন আর কি। বেসিক্যালি আমাদের ওই যে ডাটার ক্ষেত্রে একটা সার্ভে নামাইতে হলে তো প্রিপারেটরি অনেক সময় লাগে, এবং সরকারেরও নীতি থাকে সেই পিছনে পয়সা খরচ করবে কিনা, ডাটা রিকোয়ারমেন্ট বা চাহিদাগুলো কতটুকু কি আছে আর কি। ফিল্ড পর্যায়ে ডাটার চাহিদা আরো অনেক অনেক বেশি আর কি। এটা আমরা জানি যে এটা আসলে যে পরিমাণ আমাদের ম্যান পাওয়ার আমাদের দেওয়া আছে, এই ম্যান পাওয়ার পরিবর্তে আরো ম্যান পাওয়ার আমাদের কয়েকগুণ বাড়ানো দরকার। লোকবল যেটা আছে, তারপর লজিস্টিকটাও বাড়ানো দরকার, ডিজিটালাইজেশনটা আরো বাড়ানো দরকার। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আগের চেয়ে পরিসংখ্যান ডিপার্টমেন্টের চেয়ে আরো অনেক অর্গানাইজড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের জেলা পর্যায়ে অফিস ছিল না, আমাদের জেলা পর্যায়ে অফিসটা আমাদের হয়েছে, ক্যাডার অফিসার দিয়েছে, নন ক্যাডার অফিসার আছে। লোকবল আমরা রিসেন্টলি আমরা 613 জনের মতো আমরা জনবল পেয়েছি, আরো 700 জনবল আমাদের জন্য এখন কিউতে আছে আর কি। এই সমস্ত জিনিসগুলো অন্তত আসলে, বা আমাদের ডিজিটালাইজেশনটা যত আরো হাই হবে তত আমাদের তো লোকবলও কম লাগবে, কিন্তু এক্সটেনশন ওয়ার্ক গুলো অনেক বেড়ে যাবে আর কি। তো আমরা আসলে চেষ্টা করি ওই যে সার্ভে রিকোয়ারমেন্ট গুলো আসলে, যেমন আপনারা মনে করেন যে যে বিষয়ের উপরে কাজ করতে চান, ওই ক্ষেত্রে সার্ভে রিকোয়ারমেন্ট গুলো আসলে মিনিস্ট্রি পর্যায়ে ওই জিনিসগুলো আস্তে আস্তে এক্সিকিউশন আস্তে আস্তে হয়ে যায় আর কি। তবে ডেটা কিন্তু রয়ে গেছে আর কি। আমরা আসলে কি ওই যদি একটু আলোচনা করি, যারা একটু জানাশোনা আছে একটু আলোচনা করলে দেখা গেল ডাটা আসলে অনেক ডাটা রয়ে গেছে, বা তথ্যগুলো আছে, কিন্তু এটা দিয়ে পরবর্তী ফার্দার কি কাজ করতে হবে, হ্যাঁ অ্যাসেস করতে হবে, যেতে হবে, এটা কিন্তু আমরা অনেক সময় গবেষকরা অনেক সময় খুঁজে পায় না, স্টুডেন্টরা অনেক সময় খুঁজে পায় না। কারণ আমাদের দুর্বলতা হলো আমাদের ওয়েবসাইটে মূলত বেসিক্যালি কয়েকটি ইউনিভার্সিটি সমান, এটা অনেকেই বলে, কিন্তু আসলে এই সাগরে কেউ আসলে নামে না আর কি, পানির ডরে কেউ নামে না। যে ইউনিভার্সিটিতে মানে বললাম যে এখানে যে কয়েকটি ইউনিভার্সিটি সমান, তো এই জায়গাতে যাবো কেন, দেখবো কেন, এটা খোঁজার সময় হয় না মানুষের আর কি। যদি ওয়েবসাইটটা যদি একটু দেখে, তাহলে আমাদের অনেক ডেটা আছে এখানে। পুরাতন ডাটা থাকলেও ডেটা তো আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস আছে। যে আমাদের টাইম সিরিজ ডেটা আছে, তো আমাদের 74-এ কত ছিল, 81-তে কত, 91 কত, 2001-এ কত, 91-তে কত, এটা টাইম সিরিজ অ্যানালাইসিস গুলো মূলত প্রত্যেকটা সার্ভেতে আছে। তো আমি এটা আসলে বলবো আমাদের ঢাকাতে যেহেতু ডক্টর নুরুল বলেছে, এটা আমরা এই বিষয়টা আরো আলোচনা রাখবো আর কি। ধন্যবাদ তাকে। মিজান ভাই, যে বিষয়টা হচ্ছে আমি একটু অ্যাড করি। আসলে তথ্যের নেচারের উপর ডিপেন্ড করবে যে তথ্যটা আপডেট কতটুকু আসবে। যেমন আপনি যেটা বললেন যে পপুলেশন প্রজেকশনের ক্ষেত্রে, পপুলেশন প্রজেকশনটা আসলে একটা রিপোর্ট তো আছেই, আরেকটা হচ্ছে পপুলেশনটা সেন্সাসের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আর কিছু কিছু ইনফরমেশন কিন্তু আপনার ইয়ারলি ওয়াইজ আসছে, মানে প্রত্যেক বছরেই আপডেট হচ্ছে আপনাদের 2 বছর বা ইয়েতে, তাই না? তো এটাকে আরেকটু মানে একেবারে যেটাকে ডিজিটাইজেশন বললেন, এগুলো যদি করা হয় বিভিন্ন সেক্টরের প্রায়োরিটির ভিত্তিতে, ইস্যুর উপর ভিত্তি করে, আমার মনে হয় যে অর্গানাইজড ইনফরমেশন মনে হয় পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতেছি, রিসেন্টলি আমরা দুইটা কাজ করতেছি। আপনি যেহেতু আমাদের অনেক সহকর্মী আছে, আমাদের শিক্ষার্থীরা আছে, তাদের জন্য বলি আমরা দুইটা কাজ আমরা করতেছি। আমরা ডিজিটালাইজেশনটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, এবং ডাটা ক্যাপচারিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা ডিজিটাল ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ প্রত্যেকটা সার্ভে এখন আমরা চাচ্ছি যে আমাদের সার্ভে সেন্সার গুলো আমরা
ট্যাবে বলি, মোবাইলে বলি, ওয়েবসাইটে বলি, অ্যাপস এর মাধ্যমে আমরা নিচ্ছি। তার ফলে দেখা যাচ্ছে ডাটা প্রসেসিং এ খুব দ্রুততার সাথে হচ্ছে, ডাটা কোয়ালিটিও অনেক ভালো আছে, এবং যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি সেখানে আমাদের মনিটরিং ফ্রেমওয়ার্কটা আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আগে তো আমাদের একটা বদনাম ছিল যে আমরা বটতলা পরিসংখ্যান প্রডিউস করি, তো এটার পরিবর্তে দেখা যাচ্ছে যে আমরা একটু মানে যেটা হলো যে হাউস হোল্ডে যাচ্ছে কিনা জিপিএস লোকেশনটা আমরা নিচ্ছি, হাউস হোল্ডের সাথে তাদের ডাটাগুলো আনার ক্ষেত্রে রেসপন্ডেন্টের মোবাইল নাম্বার গুলো নিয়ে আসতেছি, তাদেরকে কোয়ারি করতেছি আমরা এটা, এবং আমাদের লেয়ার গুলো অন্তত টায়ার গুলো যেটা আছে সেগুলো আমরা রাখতেছি যে আমাদের ডিভিশন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের মনিটরিং ফ্রেমওয়ার্ক বা লোকবল আমরা ভাবে ইনভলভ করতেছি। আগের যে ডাটা কোয়ালিটিও অনেক ভালো আছে, সমস্যা তো আছেই আর কি, মানুষ তো জি জি বোঝেনি আর কি যে আপনার আর যে কোনো ডাটার ক্ষেত্রে তো মনে করেন আমাদের তথ্যগত ভুল তো আছে, সেক্ষেত্রে ভুলেও তো একটা মাত্রা আছে, যদি এটা 5% এর বেশি হয়ে যায় তাহলে ওই সার্ভে আমরা তো আসলে রাখতেই পারি না আর কি। ডেটার ক্ষেত্রে বলি, সেন্সাসের বলি, সেক্ষেত্রে 5% যদি মানে এরর আসে বা তার বেশি আছে তাহলে ওটা আমরা আসলে রাখি না। আমাদের তো দেখা যায় পপুলেশন সেন্সাসের এরর আছে 3.97% এরর আছে মাত্র আর কি এবছরটা আর কি। এটা আগে 7.5 ছিল, 74টা 7.5-এর মতো ছিল আর কি, 8-এর মতো আর কি। এটা আস্তে আস্তে কমে আসতেছে। আমরা এবারে সেই সেন্সাস করতে পারলে এবারে ট্যাবের মাধ্যমে যদি আমরা করতে পারি তাহলে আমরা আশা করতেছি এটা 1% এর মধ্যে বা 1.5 বা 2% এর নিচে নামে আসবে। তারপরে তো থাকবে, যেহেতু আমাদের আমরা বড় ধনী হচ্ছে, লোকজনের মাইগ্রেশন বেড়েছে, মুভমেন্ট বেড়ে যাচ্ছে, এদেরকে ধরে রাখা, সেন্সাস গুলো তৈরি হয়নি, তাদের যদি আমরা ডিজিটাল ফ্যাক্টরিতে আমরা তথ্যটা সংগ্রহ করতাম যে তুমি মরো বছর তোমার বাড়িতেই গণনা করা হবে, ওই ফ্যাক্টর তথ্যতে আমরা এখন সেন্সাস গুলো করতে পারিনি। আমরা যে এটা টার্গেট আছে। এটা আসলে স্টেক হোল্ডারদেরও ভূমিকা আছে, যেমন যত বেশি গবেষণা হবে ডিমান্ড ক্রিয়েট হবে, মানে টপ লেভেলে পলিসি বা ওই ওই ওইটার তদারকি বা অ্যাক্টিভনেসটা বাড়বে আর কি আরো বেশি। হ্যাঁ, এটাও আপনি আছে। ঠিকই বল আপনি স্টেক হ্যাঁ স্টেক হোল্ডারদের ভূমিকা আছে, আমি মানে এসে আপনার পক্ষে নিয়ে বলতেছি আর কি। না না, স্টেক হোল্ডার এখন যথেষ্ট সোচ্চার, আগের চেয়ে অনেক সোচ্চার। বিবিএস ডাটা রিলিজ হওয়ার সাথে সাথে বা এটা জি জি দেখা যাচ্ছে যে পরিসংখ্যান মানে বিশেষ করে। একদম হুম। এটা ধরে ফেলে। এখন যদি কোনো জায়গাতে ডাটা মিসম্যাচ হয় আগের চেয়ে অনেক ওয়ারি আমাদের জবাব দিতে হচ্ছে অনেক বেশি। আপনি একটা জিনিস জানতে চাইছিলেন যে ডাটা আমরা কিভাবে পাবো আর কি, ওই আমাদের সম্পর্কের যে মেনু বোর্ডটা আমাদের আছে ওখানে এই জিনিসটা দেওয়া আছে আর কি, যে আমাদের ডাটা কিভাবে পাবো না পাবো এখানে এই বলা আছে যে ওই যে বিদেশি $50। হুম। বিভিন্ন দেশে যারা আছে কত কি দেওয়া লাগবে না লাগবে এখানে কিন্তু ডিটেলস এখানে বলা আছে। আচ্ছা, যে আমাদের আমাদের স্টুডেন্টদের জন্য কি হতে পারে, মানে কোনো স্টুডেন্ট ফ্রি অপশন আছে কিনা? ফ্রি অপশন ওই যে বিশেষ মাধ্যমে তো সব জায়গায় তো একটা ক্লোজ থাকেই, যে কারো কোনো দরকার হলে কিছু বই কিন্তু আমাদের থাকে যেটা আমরা আসলে দিতে পারি আর কি, ওই যে অন ডিমান্ড আচ্ছা যদি আচ্ছা। থাকে এটা আমরা জি দিতে জি। পারি, কিছু কিছু জায়গাতে থাকে আর কি, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা দিয়েও থাকি আর কি। আচ্ছা আর আচ্ছা। একটু যোগাযোগ হইলে হয়ে যায় আর কি। আমরা আসলে কি অনলাইনটাকে বেশি প্রিফারেন্স করতেছি, যেহেতু আমরা অনলাইন ডাটা, আমরা ওপেন সোর্স ডাটা জি আমরা জি রেখে জি। দিয়েছি। জি জি। এক্ষেত্রে তো যে কেউ পিডিএফ ডাউনলোড করে কাজ করতে পারে। তারপর যদি তার প্রিজার্ভেশনের জন্য দরকার হয়, মাইক্রো ডাটার ক্ষেত্রে তো ওই আবেদন করতেই হবে, আবেদন করে একটা নির্দিষ্ট ফি দিয়ে যেতে হবে। তাও আবার এখানে বলা আছে যে বিশেষ কনসেশনের ব্যবস্থা থাকবে বিশেষ পরিস্থিতিতে, সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে থাকবে, এই যে আচ্ছা, কোনো আমরা 5 নম্বর। আমরা কি মানে আপনাদের কোনো অপশন আছে কিনা যে রিসার্চ প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের সাথে এমইও করা, যেটা আর কি, অথবা হ্যাঁ স্টেক হোল্ডার হিসেবে একটা আবেদন দিলাম, দেন হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ আমাদের হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ। থাকলো, এরকম কোনো কিছু সুযোগ থাকলে আমরা সেটা এটা করব। এটা 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 আমাদের ডিজি মহোদয় বরাবর লিখতে হবে, অনেক প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছে হয়তো আমাদের এখন এই না, মুহূর্তে মানে। যেমন আপনার কথা, মানে আপনি তো জানেন যে আমাদের সাউথ, এই যে আমাদের পিএসটিউ সাধারণত হচ্ছে যে একটা রিমোট এরিয়াতে, তাই না? আমাদের এখানে ইন্ডাস্ট্রি বা কোনো কিছু কিন্তু সারাউন্ডিং এরিয়াতে খুবই কম, যেমন ঢাকাতে বা চিটাগং এ সম্ভব, তাই না? আমাদের স্টুডেন্টরা যদি ইজি অ্যাক্সেস পায় সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে, তাদের কিন্তু প্রত্যেক সেমিস্টারে একটা সেশনাল করতে হয়, এবং অনেকগুলো রেলিভেন্ট অনেকগুলো সার্ভে আছে যেগুলো হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টির সাথে যায়। জি, আমি কি বোঝাতে হ্যাঁ, পেরেছি? তো এখন মাইক্রো ডেটা লেভেলের ডাটা অত দিবে না আর কি, তবে এতটুকু হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীদের বা যারা আছে এখানে অপশন আছে আর কি, যে সরকারি যে আমরা প্রতিষ্ঠানে একটা অ্যাক্সেস যদি পাই, দেন আমরা সেটার জন্য চেষ্টা করবো আর কি। এটা হলো আপনার সার্ভে রিকোয়ারমেন্ট, যার মানে দুইটা করা যায়। প্রতিষ্ঠানিক একটা এমইউ এর জন্য আবেদনও দেওয়া যায় যে জি জি আমাদের ডাটা অ্যাক্সেসের জন্য, তখন তারা টার্মস এন্ড কন্ডিশন আপনাদের সাথে তো বসবে আর কি। জি 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 আপনার জি। এটা এটা আপনাদের প্রস্তাবনাটা পাঠানো উচিত, মানে যে কোনো ঠিক আছে, ইউনিভার্সিটি বা ওইটা যদি নিয়ে আমি ডাটা। পরে কথা বলবো আর কি। আরেকটা আহ আচ্ছা, এটা গেল আমাদের ডাটা কিভাবে পাবেন। আমাদের বইয়ের তালিকাটা ওখানে দেওয়া আছে, বিভিন্ন পাবলিকেশনের কভার পেজ তো আমরা আগে দেখেছি আমরা,
ওটাও আমাদের ওই যে আমাদের সম্পর্কের মধ্যে আছে। বুক লিস্ট সারা বাংলাদেশে কোন জায়গায় আমাদের বইগুলো পাওয়া যাবে এই তালিকাটাও আমাদের ওই জায়গাতে দেওয়া আছে, যে বইগুলো কোথায় কোথায় বিক্রি হয় আর কি। এই তালিকাটাও আমাদের ওই আমাদের সম্পর্কে এখানে দেওয়া আছে, যে আমাদের বইগুলো কোথায় বিক্রি হয় আর কি। আর আমাদের সেলস সেন্টার তো নিজস্ব সেলস সেন্টার দুইটা বেসিক্যালি। এখানে সেলস সেন্টারও দেওয়া আছে, যে আমাদের হেড ডিবিএস এর হেডকোয়ার্টারে আমরা এখানে বিক্রি করা হয়। আর একটা আনসারি ভবন যেটা তৎক্ষণাৎ প্রেস ক্লাবের অপোজিটে, এখানেও আমাদের বইগুলো সিলেক্টেড বইগুলো বিক্রি করা হয় আর কি। এই প্রকাশনা বিক্রয়ের জন্য আমাদের নিজস্ব দুইটা সেলস সেন্টার আছে। আর বেসিক্যালি ওই যে বিভিন্ন লাইব্রেরির যে তালিকা আছে ওখানের মধ্যে ওটা পাওয়া যাবে। আর ডাটা পলিসি, ডাটা সেল পলিসি তো আমরা আলোচনা করলাম, এবং ডাটা প্রিজার্ভেশন আমরা কিভাবে করি, অনেকে জানতে চায় যে আমাদের ডাটাগুলো কি লেভেলে থাকে আর কি। তো বিবিএস এর যে ডাটা, আপনারা যারা অনেক রিসার্চার জানতে চায় যে ডাটাগুলো কোন ফরম্যাটে আছে আর কি। প্রফেশন সেন্টারটা আমাদের বক্সপ্রো বা স্টার্টা বা ইডিআই ফরম্যাটে আছে, কোন রিপোর্টটা কোন ফরম্যাটে আছে আর কি, এই রিপোর্টটা ওখানে আমাদের দেয়া আছে আর কি। জি, সুতরাং যখন আপনার কিনতে চান তখন কোন জায়গা থেকে কিনবেন সেটা ওখানে বর্ণনা করা আছে, ডাটাগুলো কোন ফরম্যাটে আছে, এই সার্ভে আসলে এই মাইক্রো ডাটা আছে কিনা এই তালিকার মধ্যে এখানে দেওয়া আছে। আমি রিকোয়েস্ট করবো যার ডাটা দরকার সে এই জায়গাগুলো যদি খেয়াল করলে পাবেন যে আসলে এই ডাটাটা আছে কিনা এবং তার ফরম্যাটে কাজে লাগবে কিনা, এখান থেকে আমাদের দেখা যেতে পারে আর কি। জি ধন্যবাদ। আর কারো আমাদের জি আমাদের আমাদের বিবিএস এন্ডে জেলা কর্মকর্তা কেউ সংযুক্ত আছেন? হ্যালো, জি জি আচ্ছা জি স্যার, জামালপুর আছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের বক্তব্য, আপনাদের কোনো ভালোবাসা চাওয়া পাওয়া বা আপনাদের অনুভূতি বলতে পারেন। আপনাদের স্যারদের সাথে আপনাদের আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে এদের সাথে আপনাদের বলতে পারেন আর কি, সংক্ষেপে আর কি। ওনারা যেহেতু আমার ফোনে একটা বেজে গেছে আর কি। কামাল আছেন নেত্রকোনা? স্যার আছি স্যার। আচ্ছা আচ্ছা, শেরপুরে মুশফিক, মুশফিক কি কানেক্টেড? জি ইয়ে মিজান ভাই, আমি প্লিজ যারা আপনার বিভিন্ন জেলা পর্যায়ের যারা কর্মকর্তা আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছি আর কি, এবং পটুয়াখালীতে ইনভাইট করছি আর কি। হ্যাঁ, আচ্ছা যখনই আসবে ইউনিভার্সিটি, কুয়াকাটা সব মিলে ঘুরে যাবেন। আচ্ছা, আমি তাহলে পরীক্ষিত বাবুকে একটু তার অনুভূতি বলার জন্য, পরীক্ষিত এবং কামাল। স্যার জি স্যার, আমি স্যার যথাসময়ে আপনার বক্তব্য স্যার শুরু থেকে শুনেছি স্যার। সুন্দরভাবে আমাদের পরিসংখ্যানের যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে এবং যে সমস্ত ডেটা ভান্ডার আমাদের আছে এটা সুন্দরভাবে স্যার উপস্থাপন করেছেন। এবং ইভেন স্যার আমি একটু মাঠ পর্যায়ের সাথে, যেহেতু আমরা জড়িত স্যার, আপনিও জড়িত স্যার মাঠ পর্যায়ের সাথে, যে এই যে সুন্দর তথ্যগুলি আমরা এখানে পাই, আমরা ডেটা কালেকশন করে আনি, কিন্তু আমি একটু বলবো স্যার মাঠ পর্যায়ের কথা। এই ডাটা কালেকশন করতে গিয়ে যে সমস্ত জিনিসগুলি আমাদের পরিশ্রম করতে হয় স্যার, আপনি স্যার এখানে আসছেন প্রায় 1.5 বছর যাবৎ, আমরা বিভিন্ন সুমারি এবং জরিপ যেগুলি স্যার আপনি দেখাচ্ছেন আর কি, যে লেটেস্ট আপনি আসার পরে আমরা স্যার ওয়াশ প্রোগ্রাম করছি, টাইম ইউজ করেছি, ডিসেবিলিটি করেছি, সিটিজেন সার্ভে করেছি স্যার, অ্যাডাল্ট টবাকো সার্ভে করেছি এবং ভাও করেছি স্যার, এবং আপনি সবসময় এইগুলির সাথে মাঠে জড়িত ছিলেন। এই তথ্যগুলির জন্য আমাদের আনা সহজ হয় স্যার মাঠ থেকে, রেসপন্ডেন্টরা যাতে সুন্দর সাবলীল উত্তর আমাদের ডেটা দিয়ে সাহায্য করে স্যার। আর এখনো লেটেস্ট যেটা চলছে স্যার আরএসপি, এটা কিন্তু চলমান স্যার আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত আর কি। যদি বিশ্ববিদ্যালয় স্যারদেরকেও মানে অনুরোধ করে বলছি আমি এই কথাটাই, যে জনগণকে সঠিক তথ্য যথাসময়ে সরকারি লোকদেরকে যেন প্রোভাইড করে, এই ধরনের কোনো মেকানিজম কলা কৌশল ওনারা তৈরি করতে পারবেন কিনা, এটা একটু স্যার আমি জামালপুরের ডিডি হিসাবে একটু স্যার আমার এটা দাবি আর কি স্যার। যদি কোনো পাঠ্য বই বা কোনো কিছুতে এগুলি উপস্থাপন করে, মানে গভর্নমেন্টের এজেন্সি যেহেতু আমরা পরিসংখ্যান ব্যুরো, আমরা যাতে সঠিকভাবে তথ্যটা মাঠ থেকে তাদের সার্বিক সাহায্য সহযোগিতা আনতে পারি, এই ধরনের সচেতনতামূলক কোনো ব্যবস্থাপনা যদি ওনারা করতে পারেন আর কি, তাহলে আমরা খুব স্যার উপকৃত হব। আর স্যার আমরা যথাযথ যে কথাটা আমরা বলেছেন যে এখন পরিসংখ্যান ডিপার্টমেন্টের অনেক রিচ হয়েছে বলে, তার পরিপ্রেক্ষিতে আমাদের স্যার মাঠ পর্যায়ে প্রচুর কাজ করতে হচ্ছে আর কি। আমরা তখনই কষ্ট পাই যখন এই তথ্যগুলি আমাদের ব্যবহার করে, এবং আমরা মাঠে জানেন স্যার যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 232টা ইন্ডেক্সের মধ্যে আমরা 105টা করি স্যার পরিসংখ্যান ডিপার্টমেন্ট, এবং যেগুলি দেখা গেছে তথ্যগত উপস্থাপন করা হয় এগুলি আমাদের তথ্যই কিন্তু উপস্থাপন করে, কিন্তু বক্তৃতায় যখন পাশে থাকি স্যার তখন একজন প্রফেসর বলে বসেন যে ওই যে স্যার 3 মিথ্যার 1 মিথ্যা হলো পরিসংখ্যান। এবং স্যার আমি যতগুলি বড় বড় সেমিনারে অংশগ্রহণ করছি আর কি স্যার,
এইগুলি উপস্থাপন করা হয়। এই উপস্থাপন করলে স্যার আমরা আত্মনিবেদিত হই, আরো সংশোধিত হইয়া সঠিক তথ্য যেন উপস্থাপন করতে পারে, আমরা কিন্তু স্যার সেই পদক্ষেপ নিচ্ছি। আমাদের এই পদক্ষেপকে যেন স্যার ওনারা একটু সাবলীল সহজ সরল করার জন্য জনগণের কাছ থেকে যারা রেসপন্ডেন্ট তারা যেন সুন্দরভাবে আমাদেরকে তথ্যগুলি দিয়ে সাহায্য সহযোগিতা করেন। এই সম্মানিত বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছ থেকে এই ধরনের কলা কৌশল বের করে যাতে সচেতন করা যায় জনগণকে এই ধরনের। আর স্যার আপনার যারা শুনছেন, যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আপনি স্যার তথ্যগত যে উপস্থাপনা করেছেন তা আমি আমার সমস্ত অফিস স্টাফ নিয়ে কিন্তু স্যার দেখতেছেন, আমি শুনতেছি আর কি সকাল থেকে আর কি, এবং আমাদের জ্ঞান আরো স্যার পূর্ণ হয়েছে এবং ওনারা যে সাজেশন আপনাদেরকে দিয়েছেন বিভিন্ন ধরনের তথ্যকে কিভাবে আপডেট করা যাবে, কিভাবে প্রিজার্ভ করা যাবে এবং দ্রুত কিভাবে পাওয়া যাবে, এই সবগুলি মিলাই ওনারা যে আমাদেরকে সাজেশন দিয়েছেন এইগুলো আমাদের শিরোধার্য করে এবং ওনারা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং আপনাকে এত বড় একটা অনুষ্ঠানে স্যার বক্তব্য উপস্থাপন প্রধান বক্তা বানানোর জন্য পরিসংখ্যান পরিবারের পক্ষ থেকে এবং জামালপুর থেকে স্যার আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। কামাল নেত্রকোনা থেকে, সংক্ষেপে কামাল। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে যুক্ত করার জন্য আজকের আয়োজনে, এবং শ্রদ্ধেয় যুগ্ম পরিচালক স্যার যে বক্তব্য রেখেছেন আমি আমার সহকর্মীরা সহ আজকে মনোমুগ্ধ হয়ে গেছি স্যারের বক্তব্যটা শুনে। আমিও ভাবতেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ছিলাম, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবস্থায় এই সুযোগগুলো পাইনি। তো আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে শিক্ষার্থীদের জন্য আপনারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন এবং স্যার ঠিক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত যে কথাগুলো দরকার ছিল, যে বিষয়গুলো আলোচনায় আনা দরকার ছিল, স্যার ঠিক সেই জিনিসগুলোই নিয়ে এসেছেন এবং এইটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনেক বেশি উপকৃত করবে আমি বিশ্বাস করি। তাদের জ্ঞানের তৃষ্ণাটাও বাড়াবে এবং তাদের ভবিষ্যতে যে পথ চলা, হায়ার স্টাডিজ সবকিছুর ক্ষেত্রে পরিসংখ্যান, ডেটা এইসব বিষয়ের যত কার্যকলাপ আছে তার সাথে তারা একটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা সংযোগ তারা পেয়ে গেল, একটা সংযুক্তি পেয়ে গেল এবং আশা করছি যে তারা খুব উপকৃত হবে ভবিষ্যৎ জীবনে। আমরাও স্যার উপকৃত হলাম এই জন্য যে এতটা গুছানো সবকিছু আমাদের হয়তো ওইভাবে করা হয়নি, যে আমরা যদি আলোচনা করতাম স্যারের মতো করে এত গুছানো সুন্দর বিষয়টা আলোচনা করতে পারতাম না। বিষয়গুলো অনেক গুছানো, বিবিএস অনেক সুন্দরভাবেই সবকিছু এখন প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যে কারোর জন্য ওপেন প্ল্যাটফর্ম নিয়ে আসছে। কিন্তু স্যার যেভাবে উপস্থাপন করলেন সেটা ওই বিষয়টাকে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করছে। আমরা কিন্তু এই রিফ্লেকশনটাকে খুব স্যারকে খুব ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। স্যার এই রিফ্লেকশনটা আপনি আমাদেরকেও শিখিয়ে দিলেন যে কিভাবে আসলে বিবিএস এর সবকিছু সামনে নিয়ে আসতে হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকগণ, আমি বারবার শুনতেছিলাম যে আপনারা বলতেছিলেন যে একটা আপডেটেড ডেটা সবসময় পাওয়া যায় না। আমরাও যখন খুঁজেছি ডেটাগুলো আমরাও দেখেছি যে সবসময় আপডেটেড পাওয়া যায় না। আপনারা জানেন, স্যারও বলেছেন যথেষ্ট, যে আপনারা জানেন যে আমাদের একটা টাইম পিরিয়ড মেনটেন করে করে ডেটা প্রডিউস করতে হয় এবং সেই ক্ষেত্রে প্রজেকশনের কথা স্যার বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে আপনারা প্রজেকশন ব্যবহার করতে পারবেন। আর স্যার তো আছেনই এবং আমরা আছি, আপনারা যে কোনো ধরনের প্রয়োজনে আমাদেরকে আপনারা যদি ডাকেন, আমাদেরকে যদি নক করেন, আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা সদা প্রস্তুত রয়েছি বিবিএস এর পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে রেসপন্ড করব। এবং আপনারা আমাদেরকে দাওয়াত দিলেন, খুব আনন্দিত হলাম, প্রীত হলাম। আমাদের অবশ্যই সুযোগ থাকলে আমরা যাব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালীতে, এবং আপনাদেরও দাওয়াত রইল। আপনারা বর্তমান পরিস্থিতি একটু ভালোর দিকে, এটা দেশের জন্য খুব ভালো। আপনারা সুযোগ মতো আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বিবিএস একবার ঘুরে যাবেন, দেখে যাবেন। বিবিএস এর বর্তমান ডিজিটালাইজড সব প্রোগ্রামগুলো সম্পর্কে আরো একটু বেশি ক্লিয়ার হতে পারবেন এবং পরিসংখ্যান যে কতটা নিখুঁত হয়ে উঠতেছে সেটা আরো বেশি জানতে পারবেন যদি, আমার মনে হয়, সশরীরে যদি আরেকবার আপনারা ভিজিট করতে পারেন। আমরা সাম্প্রতিক সময়ে সবগুলো পরিসংখ্যান কার্যক্রমই কিন্তু ডিজিটালি করতেছি, ক্যাপি পদ্ধতিতে স্যার দেখিয়েছেন। সো আমরা মনে করতেছি যে 5% এখন 2-3 বা 2.5 এরকম হয়ে যাবে। এখন আর ওই 5% এরর হয়তো থাকবে না, ফিউচারটা হয়তো আরো ক্লোজ টু দ্য মার্জিনে আমরা চলে যাব।
ক্লোজ টু দি 100% এর কাছাকাছি চলে যাবে। তো আমরা আমাদের নেত্রকোনা জেলার পক্ষ থেকে, নেত্রকোনা জেলা পরিসংখ্যান অফিসের সকল সহকর্মীর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি আমাদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকে থাকতে বলেছেন, এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমন সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদেরকে সংযুক্ত করেছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আসলে বোধহয় শেষ করা যায়। জাহাঙ্গীর ভাই কি আছে? সুজাহাঙ্গীর ভাই, জি মিজান ভাই আছে, আল্লাহর রহমতে আছে। ভাই আপনার একটু কথা শুনতে চাই, কত বছর শুনি না, বলেন তো। জি ডক্টর সুজয় ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর মুজাহিদুল ইসলামকে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমাদের সম্মানিত মিজান ভাই খুবই আমার ক্লোজ একজন, অনেক অনেক বিশেষ করে 1-2 বছর তো আমরা অনেক কাছাকাছি ছিলাম। ওনার মূল্যবান সময় দিয়েছেন আজকে আমাদের, বিশেষ করে আমাদের এবং ছাত্রছাত্রীদের, বিশেষ করে এই পরিসংখ্যান বিষয়ে সেগুলো। এবং আশা করি সামনে আমাদের স্টুডেন্টরা এই পরিসংখ্যানের ওয়েবসাইটে যে বিভিন্ন ডাটা নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আর আমিও আজকে অনেকগুলো বিষয় দেখলাম, যদিও আমি 2-1টা বিষয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, বাট সময় খুব সংক্ষিপ্ত। বিশেষ করে আমার একটা ইন্টারেস্ট রয়েছে যে আমি রিজিওনাল এবং লোকাল লেভেল নিয়ে কাজ করতে চাই বাংলাদেশে। সাপোজ আমি যদি 2টা ডিস্ট্রিক্টের কম্পারেটিভ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, সেখানে আমার জন্য নীলফামারীতে অনেক শিল্পায়ন হয়েছে। আমার এই শিল্পায়নের ডাটাগুলো আসলে আমি আপ টু ডেট পাবো কিনা, এই জেলা ভিত্তিক যে বিভিন্ন ডাটা, এই কারণ এগুলো পেলে আমরা তাহলে কম্পারেটিভ এবং লোকাল লেভেলে কিছু স্টাডি করতে পারতাম। এই বিষয়টা আসলে আমার ক্লিয়ার জানা নেই, যদি মিজান ভাই একটু সংক্ষেপে বলে সেটি একটু ভালো হবে, বিশেষ করে আমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য। আর ওভারঅল আসলে আমাদের আজকের বিষয়গুলো আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। আশা করি মিজান ভাইয়ের সাথে এরপর কথা হবে, বাট আজকে এটা মুজাহিদ ধন্যবাদ পাওয়ারই যোগ্য যে আসলে আমাদের একটা কানেকশন হয়ে গেল, অনেকদিন পরে আসলে যোগাযোগটা হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি মিজান ভাইকে, এবং আপনার যারা উপপরিচালক জেলা পর্যায়ে জয়েন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। মিজান ভাই, হ্যালো। জি ভাই, আমি মানে আপনাকে একবারে শেষের দিকে দিতে যাচ্ছি। সাব্বির, তুমি কিছু বলবে? সাব্বির শুনতে পাচ্ছ? সাব্বির, স্টুডেন্টদের পক্ষ থেকে একজন বা দুজন কোনো কমেন্টস, কোনো প্রশ্ন কেউ করতে চাচ্ছ? রেজ ইউর হ্যান্ড প্লিজ। 1 2 3। কেউ কোনো কমেন্টস, প্রশ্ন কেউ করবে? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, কেউ কোনো কোশ্চেন করবে? তাসনিম, হ্যাঁ ওকে। শাকিরুস সালেহিন প্লিজ বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার, আজকে হচ্ছে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য। যেহেতু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে আমরা জানি মোটামুটি একটা গোছানো ওয়েবসাইট, এবং এখান থেকে যেহেতু আমরা তথ্য নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে সেই কাজগুলো কিভাবে আরো সুন্দরভাবে করা যায়, এবং বিভিন্ন ক্যাটাগরি এবং মেনুর যে ব্যবহারগুলো, বিশেষ করে যে প্রকাশনার বিষয়গুলো আমরা আজকে জানতে পারলাম, সেজন্য হচ্ছে স্যারদেরও ধন্যবাদ। আর স্যারদের টাইম দিয়ে আমাদের যে সময় দিয়ে আমাদেরকে একটু আমাদের জ্ঞানের পরিধিটা আরো হচ্ছে সমৃদ্ধ করার জন্য। সেজন্য আমরা চাই হচ্ছে এই ধারাবাহিকতা যেন আরো পরবর্তীতে বজায় থাকে, এবং স্যার যেহেতু বললেন যে একটা কানেকশন এবং ব্রিজ করার জন্য, স্যার একটু দেখবেন। আর সুজাহাঙ্গীর স্যার এবং হচ্ছে আমাদের সাব্বির স্যারও জয়েন্ট ছিলেন, তো স্যারদের হচ্ছে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ শাকিরুস সালেহিন। আর কেউ কিছু বলবে? ওকে, আমরা তাহলে মিজান ভাই প্লিজ আপনি একটু বলুন, আপনি ওই যে সুজাহাঙ্গীর ভাইয়ের প্রশ্নের উত্তর বা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে যে আমরা আজকে আমাদের চমৎকার একটা প্ল্যাটফর্মে আমরা ছিলাম। হয়তো অনেক বিষয়ে অগোছালো ছিল আর কি, আমরা যদি আর একটু সময় পেতাম ভালো লাগতো আর কি। তো আসলে আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে, বেসিক্যালি যে আমাদের কোথায় কি তথ্য পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। ওকে।
তো এটা চেষ্টা করেছি আমরা, আমাদের ডেটাগুলো কোথায় পাওয়া যায় এটা নিয়ে একটা প্রিলিমিনারি আলোচনা হইলো। আমরা আসলে আরো সময় নিয়ে আমরা ডেপথ ডিসকাশনে যেতে পারবো। আমরা প্রত্যেকটা মেনুতে আমরা আলোচনা করতে পারবো যে এখানে এই মেনুটার মধ্যে এই জিনিসগুলো আছে আর কি। যখন আমি লেবার ফোর্স মেনু নিয়ে আলোচনা করব তখন আমরা বলতে পারবো যে লেবার ফোর্সের কোন ক্যাটাগরিতে আছে, এনগেজ পিপল কতটুকু আছে, এমপ্লয়মেন্ট কতটুকু আছে, কেন আমাদের দেশে মাত্র কয়েক লাখ মাত্র বেকার। এটা কি আসলে ডিফিনেশনগত কারণে হচ্ছে, নাকি কনসেপচুয়াল কারণে আছে, নাকি আমাদের ভুলের কারণে হচ্ছে? এটা ডিফিনেশনের কারণে এই ভ্রান্তিটা আমাদের মধ্যে কাজ করছে যে এত ঘন্টা কাজ করলে, কাজ খুঁজতে হলে তখন আসবে স্টুডেন্টদেরকে যারা কাজের সাথে ইনভলভ নাই বা কাজ করতে চাচ্ছে না তাদেরকে আমরা আনএমপ্লয়মেন্টের মধ্যে নিচ্ছি না। এটা কেন নিচ্ছি না, এটা ডিফিনেশনটা কি আছে? রিসেন্টলি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা বই বের করেছে, গ্রোসারি অফ বিবিএস টার্মস যেটা আছে, এই টার্ম বইটাও চমৎকার একটা বই আমাদের মানে আমরা করেছি আর কি। এই বইটাও দেখা যেতে পারে যে আমরা যে ডিফিনেশনাল বিভিন্ন কারণে আমাদের পার্থক্য আছে বিভিন্ন জায়গাতে, সেটা থাকতে পারে আর কি। আর সুজাঙ্গীর ভাই যেটা বলেছে আসলে হ্যাঁ, আমাদের যে এ পর্যন্ত ইকোনমিক সেন্সাস তো কয়েকটা হয়েছে, তো ইকোনমিক সেন্সাসের যে ডাটাগুলো অর্থাৎ 1980, 81 এবং 91 এবং আমাদের যে 1 এবং 2013 যেটা আছে, এই ডাটাগুলো সিরিজ যদি আমাদের জেলা রিপোর্ট গুলো উনি নেন তাহলে সেক্ষেত্রে ওই স্পেসিফিক জেলার ওইগুলো নিয়ে উনি পাবেন, মূলত টাইম সিরিজ অ্যানালাইসিস করতে পারবেন যে এই প্রতিষ্ঠানগুলো এখানে কি পরিমাণের প্রতিষ্ঠান আগে ছিল, এখন কতটুকু আছে এবং তার গতি কতটুকু আছে, গ্রোথ রেটটা কত আছে, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গ্রোথটা কতটুকু আছে, ম্যান পাওয়ার ইনভলভমেন্টটা কতটুকু আছে, টোটাল পিপল ইনভেস্ট কত আছে, তাদের মানে যেটা যারা কর্মীরা যারা আছে তাদের স্বাস্থ্যগত যে সময় আছে, ফেসিলিটিস কতটুকু আছে, তাদের রেমুনারেশনের যে বিষয়টা আছে, ক্যাপিটাল ফর্মেশন কতটুকু আছে, লোন কতটুকু আছে, এই সমস্ত বিষয়গুলো ওই রিপোর্ট থেকে পাবেন। অর্থাৎ ইকোনমিক সেন্সাসের বিগত বছরের এগুলো রিপোর্ট গুলো উনি যদি সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস করে উনি ওই এলাকার যে কোনো রিপোর্ট উনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু 2013 সালের ইকোনমিক সেন্সাসের সর্বশেষ ওটা ওই পর্যন্তই ডাটা থাকবে, কিন্তু তারপরে উনি যেটা পারবেন অন্যান্য রিপোর্ট গুলো যেটা আছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির একটা কথা বলছিলাম আমি, সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটা আছে, সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলোর সাইজ অনুসারে ওখানে ডাটা গুলো আছে আর কি। সুতরাং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলোর জন্য ওই এসএমই যে সার্ভে রিপোর্ট গুলো আছে সেগুলো সুজাঙ্গের ভাইকে হেল্প করবে। মানে আসলে কি, যদি আপনি একটা বিষয় প্রশ্ন করেন তাহলে আমাদেরকে সহজ হয় যে এই জায়গাটা কোন জায়গাটা আছে, আমরা আপনাকে জায়গাটা নিয়ে যেতে পারবো আর কি। সব জিনিস সলিউশন আসবে, সলিউশন আসবে আর কি। ডেটা আছে, ডেটা আছে। আমি বিশ্বাস করি যে আমাদের যা প্রয়োজনের ভিত্তিতে আমাদের সমস্ত ডেটাই আমাদের আছে, যে কোনো একটা ফরম্যাটে আছে, হয়তো আমরা এক্সপ্লোর করতে পারতেছি না। এক্সপ্লোরেশনের জন্য আমাদের সমস্যা যে আমরা আসলে ডেটাগুলোকে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে এবং ইউজারদের কাছে আমরা রিচ করতে পারিনি। আশা করা যায় যে আজকের আলোচনার মাধ্যমে আপনার শিক্ষার্থী যারা আছেন, আমার প্রাক্তন সহকর্মী যারা আছেন, আর আপনারা যারা আছেন, আমাদের অনেক ভালো লাগলো। অনেকের সাথে আজকে দেখা হলো। বদরুজ্জামান স্যার সময় দিতে পারে না, সাধারণত উনি ব্যস্ত রকমই থাকেন। আগের শুরুতেও তাকে যা দেখছি, আজকেও সেরকম আছেন, ভবিষ্যতেও উনি ওরকমই থাকবেন। তার ব্যস্ততার কোনো শেষ নেই। তো স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্যার কনসেপ্ট দিয়েছেন, আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পেরেছি এবং স্যারের সাথে আমার কাজ করার দীর্ঘদিন সুযোগ হয়েছিল। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে বড় প্ল্যাটফর্মে আমাদের আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিজান ভাইকে। আসলে এটা একটা ডিসকাশন ছিল, ডিসকাশনটা এখন মানে সেমিনারে, এটা আমি প্রথমে বলেছি। তো আমি যেটা চাইবো যে সিলেক্টিভ, যেমন লেবার সার্ভে, ম্যানুফ্যাকচারিং, এই যে কিছু সিলেক্টিভ ইস্যুকে ভিত্তি করে আমরা পরবর্তীতে একদিন একটু বেশি সময় নিয়ে আপনার সাথে পূর্বে যোগাযোগ করে আমরা আরো বড় পরিসরে একটা সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করব। আজকে যারা উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন ডিডি, তারপর হচ্ছে প্রফেসর সুজাঙ্গীর, প্রফেসর ডক্টর নুরনবী, শিক্ষকদের মধ্যে সাব্বির ছিলেন, আর আমাদের শিক্ষার্থীরা। আর সর্বোপরি অল্প সময়ে আমরা চমৎকার একটা আয়োজন আসলে হয়ে গেছে আর কি। আর বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি মিজান ভাইকে। উনি অনেক ব্যস্ততার মধ্যে এবং গত কয়েকদিন ধরে ওনাকে বিভিন্ন ইস্যুতে আমি একটু কথা বলছি এবং ওনার হেল্প নিচ্ছি আর কি। ধন্যবাদ। আমাদের আর আসলে আমাদের অন্যান্য শিক্ষকদেরকে আমি ইনফর্ম করি নাই, এটা মূলত একটা আলোচনা ছিল, সেখান থেকে আমি স্টুডেন্টদেরকে লিঙ্ক পাঠিয়েছি, স্টুডেন্টরা দ্রুত জয়েন করেছে আর কি। দেখেছি আপনার অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি, আমার অ্যারেঞ্জমেন্ট ছিল খুব পুয়ার, কিন্তু আপনার অ্যারেঞ্জমেন্ট ছিল খুব ব্যাপক। এজন্য আমি বাধ্য হয়ে স্টুডেন্টদের কাছে শেয়ার করেছি এবং স্টুডেন্টদেরকে খুব ইমার্জেন্সি জয়েন করতে বলেছি আর কি।
তো আমরা আশা করি সামনে আরো বড় প্রোগ্রাম করব এবং এই পরিসংখ্যানের ব্যবহার এবং এর যে আমাদের বিশেষ করে সেশনাল এবং রিসার্চে আমরা যাতে আরো ব্যাপকভাবে করতে পারি, আলটিমেটলি আমাদের সকল স্টেক হোল্ডারদের যাতে বেনিফিট হয় আলটিমেটলি। তো এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আর আবার ওই যে ডিন মহোদয় ছোট ভাই জাকিরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা, জাকিরকে তো আমরা পাইনি আজকে, আশা করি যে পরবর্তী প্রোগ্রামে আমরা জাকিরকে পাবো। জাকির স্যার তো এখন ডিন। আমি আসলে এটা এরকম যে আসলে কালকে রাত্রেই কিন্তু আমি 3-4 জনকে লিংক দিয়েছি, কারণ এটা মানে ব্যস্ততার মধ্যে, বুঝতে পেরেছেন, এই জন্য এটা একেবারে মানে ইনস্ট্যান্ট যারা উপস্থিত থাকবে এরকম 2-3 জনকে দিয়ে আমি চাইছিলাম যে আপনার কাছ থেকে একটা কিছু নেওয়ার জন্য, কিন্তু দেখেছি না আপনার ব্যাপক প্রস্তুতি, এই জন্য আমি তাড়াতাড়ি বাধ্য হয়ে স্টুডেন্টদেরকে লিংকটা দিয়েছি আর কি। তো ইনস্ট্যান্ট এই আর কি। রেকর্ডিংটা সম্ভব হলে আমাদেরকে একটু দেন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আপনি আমাকে পিপিটি গুলো একটু পাঠিয়ে দেন আমার মেইলে কাইন্ডলি। আচ্ছা, কোনটা লাগবে? আপনার যে লেকচার ছিল আর কি, হ্যাঁ ওটা দিচ্ছি, আমাকে দিয়ে দেবেন আর কি। আর হচ্ছে আপনার তো মানে বরিশালে যেহেতু বাসা, আর আপনার ফেলে যাওয়া ক্যাম্পাস, আপনাকে তো আর দাওয়াত বলতে কি, আপনি অবশ্যই আসবেন সশরীরে আপনার পরিবার সহ সবাইকে নিয়ে ময়মনসিংহের পরিসংখ্যান পরিবারকে সবাইকে নিয়ে একটা ট্যুর দিতে পারেন কুয়াকাটা। জি, ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।